ঘড়ির কাঁটা রাত ১টার ঘর পার করেছে। কাসফি আজ হাসপাতালেই থেকে গেছে অপরূপার অনুরোধে। কথা ছিল সকল ডিউটি ডক্টররা মিলে গল্প আড্ডায় রাতটা কাটাবে, কিন্তু ৩০৮ নাম্বার কেবিনে রোগীর হঠাৎ প্যানিক অ্যাটাক হওয়ায় তাদের প্ল্যান পুরোই ভেস্তে গেছে। যদিও কাসফি রাতে ডিউটি করে না, সে কেবলই এখানে ৬ মাসের মেহমান। স্পেশালি খালিদের কেসটা নিয়ে এখানে আসা। ঘুম না আসায় পুরনো কেস হিস্ট্রিগুলোই চেক করছিল। হঠাৎ কাজে ব্যাঘাত ঘটে এক করুণ মোহনীয় সুরে। ফাইল হাতে চোখ তুলে তাকালো কাসফি। কে যেন খুব দরদ দিয়ে গাইছে। সেই করুণ সুর কাসফির ভেতরটা নাড়িয়ে দিল। কি যেন ছিল সেই সুরে। কাসফি মোহগ্রস্তের মতো উঠে দাঁড়ালো। হন্যে হয়ে খুঁজতে লাগলো সুরের মালিককে। করিডোর দিয়ে যাওয়ার সময় দেখলো ওয়ার্ড বয় সেলিম গানের তালে তালে গুনগুন করে নিজেও গাইছে। কাসফি সেলিমকে ডেকে ওঠে। সেলিম, জি ম্যাডাম। গান গাইছে কে? আপনার ৪১৫ কেবিনের রোগী ম্যাডাম, খুব ভালো গায়। কাসফি সেলিমকে ডেকে উঠে। কাসফি হতাশার নিঃশ্বাস ছাড়ল। ১ মাস হয়েছে সে এখানে এসেছে, আজ পর্যন্ত একদিনও সে খালিদকে কথা বলাতে পারেনি। আর এই লোক নাকি রাত বিরেতে গান গায়। কাসফি সেলিমকে বলল, ৪১৫ সকল ফাইল আমার রুমে দিয়ে যাও, টপ টু বটম। একটা কাগজের টুকরোও যেন বাদ না পড়ে। এর আগেও বেশ কিছু ডক্টর চেষ্টা করেছে, তবে তেমন কোনো সুফল হয়নি। কাসফিরও বিশেষভাবে খালিদকে কেন্দ্র করেই সেই সুদূর চিটাগং থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে আসা। মিনিটের মাথায় সেলিম কিছু ফাইল ও একটি নীল ডায়েরি দিয়ে গেল। কাসফি বেশ কিছুক্ষণ ফাইলগুলো ঘেটেও নতুন কিছুই পেল না। এরই মাঝে আবারও সেই করুণ সুর থেমে থেমে কাসফির কানে এলো। হৃদয়ের সকল আর্তনাদ উগরে দিয়ে আবার গেয়ে উঠে খালিদ। কাসফি এবার ডায়েরিটা হাতে নিল। প্রথম পাতায় একটি অতি সুন্দরী কিশোরী মেয়ের ছবি, যার উপর লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দেওয়া। তারপরের বেশ কিছু পৃষ্ঠা ছেঁড়া। এরপর একটা পাতায় গোটা গোটা অক্ষরে লেখা, ছিলাম উন্মাদ, ছিলাম শান্ত, আগে হাঁটতাম তোর পথে, এখন দিকভ্রান্ত। পরের ৭ দিন কাসফির প্রচুর ব্যস্ততায় কাটলো। বেশ কিছু অভিজ্ঞ কাউন্সিলরদের সাথে সাক্ষাৎ করে এবং যাদের সাথে সাক্ষাৎ সম্ভব নয় তাদের কাছ থেকে ফোনে পরামর্শ নিলেন। কাসফি বরাবরই নিজের কাজে খুবই সচেতন। কাজের চাপে আজকাল দম ফেলারও ফুরসত নেই। কাসফির রুমে জানালা বরাবর ৪১৫ কেবিনের দরজা দৃশ্যমান। কাসফি কফির মগ হাতে সেদিকেই আনমনা হয়ে কিছু ভাবছিলেন। হঠাৎ চোখে পড়ে সেলিম করিডোরে দাঁড়িয়ে অপর প্রান্তে কাউকে ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছে। সেদিকে অনুসরণ করে অপর দিকে তাকাতেই দেখলো নার্স লিজা আর চোখে সেলিমকেই দেখছে, আর সেলিমের এহেনে উদ্ভট আচরণে লাজুক হাসি দিচ্ছে, কখনো আবার লজ্জায় মিয়ে যাচ্ছে। কাসফির মনে হলো প্রথম প্রেমের অনুভূতি এ যেন এক অলীক বস্তু। কাসফি মনে মনে ভাবে, দক্ষিণের জানালা নামের মতোই চমৎকার পরিবেশ রেস্তোরাঁটির। কাসফির বরাবরই অপেক্ষার ব্যাপারটা অসহ্য লাগে, তবে আজ পরিবেশের কারণেই হোক বা খালিদের প্রসঙ্গ হওয়ায় মন্দ লাগছে না। হাতের হুয়াই ব্যান্ডটাতে কাসফি আরো একবার সময় দেখে নিল। চেয়ার টানার শব্দে সামনে তাকালো। আপনার সময় জ্ঞান কম। বিরক্ত সুরে মাহমুদকে উদ্দেশ্য করে বলল কাসফি। মাহমুদের শীতল গম্ভীর কণ্ঠ। আমি আপনাকে প্রেম আলাপের জন্য ডাকিনি নিশ্চয়ই। তো কেন রেখেছেন? খালিদের ব্যাপারে আরো কিছু ইনফরমেশন দরকার। সেটা আপনার কাজ। আপনার ভাইয়ের সুস্থতা কি আপনার নিকট অপ্রয়োজনীয় প্রসঙ্গ? এবার মাহমুদ সোজা হয়ে বসে কাসফির দিকে ক্রুদ্ধ দৃষ্টি তাক করে বলল, আমার ভাইকে আমি সুস্থ দেখতে চাই, অ্যাট এনি কস্ট অ্যান্ড ইন এনি ওয়ে। ব্যস্ত শহরের জ্যাম ঠেলে বাসায় পৌঁছতে আজ কাসফির সন্ধ্যা হয়ে গেল। লম্বা শাওয়ার শেষে কাসফি কফি মাগ হাতে বারান্দায় দাঁড়াতেই হালকা মৃদু বাতাস তাকে ছুঁয়ে দিল। উদাস মনে কাসফি পুরনো স্মৃতি রোমন্থনে মত্ত হলো। কাসফি কখনোই ভাবেনি খালিদকে সে আজকের এই অবস্থায় দেখবে। ভার্সিটির ক্রাশ বয় হিসেবে প্রসিদ্ধি লাভ করা খালিদ সাইফুল্লাহ, যার এক পলকে এলাকা শুদ্ধ মেয়েদের হৃদয়ে হালচাল ফেলে দিত, সেই ছেলেটি কিনা সর্বস্ব দিয়ে কাউকে ভালোবেসে আজ হয়েছে সর্বশান্ত। কাসফি সাইকিয়াট্রিস্ট মুহিব মানসুরের চেম্বারে বসে আছে। ভদ্রলোক দেখতে যথেষ্ট সুদর্শন, চোখে মোটা কাচের চশমা,
বয়স কত হবে, 35 বা 2-1 বছর বেশিও হতে পারে, তবে তার চেহারা দেখে বোঝার উপায় নেই। লোকটা খুব মনোযোগ সহকারে ফ্রুটস সালাড খাচ্ছেন, ড্রাগন ফ্রুটস, গাজর, শসা আরো এমন কয়েক পদ ফল একসাথে। হঠাৎ সালাডের বাটি এগিয়ে দিয়ে বলল, আপনি খাবেন মিস কাশফিয়া? কাসফি বিনীত হেসে বলল, সরি স্যার, আপনাকে অসময়ে বিরক্ত করলাম। লোকটি বিনয়ী হাসি বিনিময় করে সালাডের বাটি এগিয়ে রাখলেন, মুখে কিছু বললেন না। কাসফি আবার বলল, আসলে স্যার, আমি ড্রাগন ফ্রুটস খাই না। মুহিব মানসুর ছোট করে উত্তর দিলেন। ও, ডক্টর মুহিব হাত পরিষ্কার করে ফিরে এলেন, হাত কিছুটা নেড়ে আড়মোড়া ভাঙার ভঙ্গি করে বলল, আপনার দুপুরে ন্যাপ নেওয়ার অভ্যাস আছে মিস কাশফিয়া? আছে স্যার, সামান্য। বুঝলেন মিস কাশফিয়া, আমার তো দুপুরে খেয়ে ভাত ঘুম না নিলে চলেই না। বলেই অমায়িক হাসলেন। লোকটা প্রতি কথায় হাসেন, বোধ হয় হাসার বাতিক আছে। মুহিব আবারও বলল, বেলায়েত হোসেন সাহেব আপনার কথাই বলছিলেন। এবার কাসফি খালিদের ফাইলটা এগিয়ে দিল। মুহিব ফাইলে চেয়ে রেখেই বলল, পরিবারে কে কে আছেন? তার এক ভাই পেশায় প্রফেসর, সাথে বাবার ব্যবসা দেখছে। বাবার সচিব ছিল, পাশাপাশি বড় ব্যবসায়ী, আর মা গৃহিণী। মুহিব পূর্ণ দৃষ্টিতে কাসফির দিকে তাকিয়ে বলল, আমি রোগী নয়, আপনার কথা বলছি। কাসফি বিব্রত কণ্ঠে বলল, সরি স্যার, ছোট একটা বোন আছে। মুহিব জিজ্ঞেস করবে না করেও করে ফেললো। আর আপনার বাবা মা? কাসফি নিচু স্বরে বলল, 2 বছর আগে বাবা মারা গেছেন, আর মা ছোট বোন হওয়ার সময়। মুহিব আর কিছু বলার সাহস পেল না। কারো কষ্টের অনুভূতি নিয়ে বারবার কথা বলা অশোভনীয়। অপরূপার ঝিকাতলার ফ্ল্যাটটা মূলত তার ভাইয়ের। তার বাবা মা আপাতত ভাইয়ের কাছেই ইতালিতে আছেন। অপরূপারও যাওয়ার কথা ছিল এবার, তবে সে ইন্টার্নশিপের বাহানায় থেকে গেছে। আসল কথা, বন্ধুদেরও সোহেলকে ছেড়ে যেতে চায়নি। ঢাকায় এসে কাসফি অপুর কাছেই উঠেছে। একরকম জোর করেই অপরূপা তাকে নিজের কাছে রেখেছে। এজন্য অবশ্য অপুকে কম ঝামেলা পোহাতে হয়নি। সাবলেটে থাকা মেয়েটাকে সে 1 মাসের নোটিসে উঠিয়ে দিয়েছে। মেয়েটি যদিও যেতে চায়নি, হামতাম করেছে খুব, তবুও বন্ধুকে তো সে রাখতে পেরেছে, এই বা কম কিসের। অপরদিকে কাসফিও এসব দেখিয়ে আর অন্য কোথাও ওঠার কথা মুখে আনেনি। আজ বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হলো কাসফির। প্রথম বেলেই দরজা খুলে দিল অপরূপা। বলল, কোথায় ছিলি? আমি হসপিটালে খুঁজছিলাম। ভাবলাম একসাথে ফিরবো। ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিয়ে চোখ বন্ধ করেই কাসফি বলল, 415-র কেসটা নিয়ে অভিজ্ঞ সাইকিয়াট্রিস্টদের পরামর্শ নিচ্ছি। অপরূপা ঠাট্টা করে বলল, ও, তা তোর পাগলের কি অবস্থা? কাসফি নিম্ন স্বরেই বলল। ও ঠিক আছে। অপরূপা শুনলো কিনা কে জানে। অপু কিচেনের দিকে যেতে যেতে বলল, তোকে না পেয়ে হুড়ামায় কল করেছিল, তোর ফোন বন্ধ থাকায় মেয়েটা কেটে কেটে একে শেষ। কথা বলে নে। কাসফি উঠে দাঁড়িয়ে বলল, আমার মোবাইলে চার্জ নেই, তোর ফোন থেকে কল দে তো। প্রথম রিং বাজাতেই ফোন ধরলো হুরিয়া। মেয়েটা ফোন হাতে নিয়েই বসেছিল। ফোনের স্ক্রিনে বোনের কান্না ভেজা মুখটা দেখি ভেতরটা হু হু করে উঠল কাসফির। এই পৃথিবীতে আপন বলতে তার এই বোনটাই আছে। বোনটা তার সহজ সরল ভীতু ধরনের, কিছু থেকে কিছু হলেই কেঁদে কেটে সুন্দর মুখটা লাল করে ফেলে। ব্যথিত কণ্ঠে বলল, কাঁদছিস কেন? হুরিয়া ফুপিয়ে ফুপিয়ে বলল, কোথায় ছিলে? ফোন বন্ধ কেন? কাসফি নরম গলায় বলল। চার্জ ছিল না। হুরিয়া কান্না জারি রেখেই বলল, আমি অনেক কল দিচ্ছিলাম। কাসফি আদুরে গলায় বলল, হয়েছে দেখি, এবার কান্না থামা। কি হয়েছে বল আমায়। মেয়েটা আবারও ফুপিয়ে উঠল, বলল, কবে আসবে তুমি? আমার আর একা একা ভালো লাগে না। একা কেন? রাশেদা খালা কোথায়? হুরিয়া হাতের উল্টো পিঠে চোখ মুছে বলল, আছে, কিন্তু তুমি তো নেই। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। চিন্তিত কণ্ঠে কাসফি বলল। আচ্ছা তুই কান্না থামা, আমি দেখছি কি করা যায়। বোনের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোন রাখলো কাসফি। মাহমুদ যেদিন কাসফিকে খালিদের কথা বলেছিল, সেদিন কাসফির পুরো পৃথিবীটাই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়েছিল। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না খালিদ নামক তার অতি প্রিয় মানুষটা একটি মেয়েকে ভালোবেসে নিজেই হারিয়ে ফেলেছে। এখন মানসিকভাবে বিপর্যস্ত।
দিনরাত নেশায় ডুবে থাকে, মাতাল হয়ে অন্যের ও নিজের ক্ষতি করছে, অথচ কাসফি সেই মানুষটির জন্যই এক বুক ভালোবাসা নিজের সত্তায় দাফন করে রেখেছে। মাহমুদ কিছুটা বিরক্তি নিয়ে কাসফির দিকে তাকিয়ে আছে। মেয়েটা আজ মেরুন রঙের বাটিক শাড়ি পরেছে। উজ্জ্বল শ্যামলা চেহারাটা লালচে হয়ে আছে। চেহারায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে। মাথায় ওড়না হিজাব আবৃত। মাহমুদ বোঝে না ওয়ার্ক প্লেসে এত সাজগোজ করে আসার কি আছে। যদিও কাসফি কোনো প্রসাধনী ব্যবহার করেনি, মেরুন বাটিকের সুতি শাড়ি, মাথায় ম্যাচিং হিজাব আর ঠোঁটে হালকা লিপ টিন্ট, এই যা, তবুও মাহমুদের মনে হচ্ছে উজ্জ্বল শ্যামলা এই মেয়েটিকে ভীষণ মোহনীয় লাগছে। কাসফি টেবিল থেকে টিস্যু নিয়ে মুখে হালকা চেপে নিল, একটু পানি খেয়ে নিজেকে ধাতস্থ করে বলল, আমার যেতে হবে মিস্টার মাহমুদ। আপনি কথার বরখেলাপ করছেন মিস কাশফিয়া। মাহমুদের গম্ভীর কণ্ঠ। আমার বোনটা বাড়িতে একা, আমি তাকে নিয়ে চলে আসবো। আমি আপনার বোনকে আনার ব্যবস্থা করছি। দেখুন মিস্টার মাহমুদ, আমার বোনটা খুব ছোট মানুষ আর খুব সেন্সিটিভও। আমি ওকে কখনোই একা ছাড়িনি, আর এত দূর পথ তো অসম্ভব। আপনার বোন কিসে পড়ে? অনার্স প্রথম বর্ষ। ও, আমি ভেবেছিলাম 5 বছরের বাচ্চা, ক্লাস 1-এ পড়ে। কাসফি হতাশ হলো। এই লোক কি বুঝবে তার বোনটা তার জন্য কি? কাসফি আবারও বলল, আমি আজ রাতেই রওনা দেব। মাহমুদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, হোয়াটসঅ্যাপে আপনার বোনের নাম, ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে রাখবেন। আপনার সংবেদনশীল পার্সেলটি 3 দিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে। বলেই বেরিয়ে গেল। কাসফি জানে এই লোকের সাথে কথা বলা আর একটা গাছের সাথে কথা বলা একই কথা। বোনটাকে কাসফি প্রচন্ড ভালোবাসে। হুরিয়ার জন্মের সময় কতই বা বয়স হবে তার। বোনটাকে কাসফি প্রচন্ড ভালোবাসে। হুরিয়ার জন্মের সময় কতই বা বয়স হবে তার। এই 6 কি 7? বাবা যখন সাদা তোয়ালেতে পেঁচিয়ে তার কোলে এনে দিল, তখন তার মনে হয়েছিল স্বর্গ থেকে একটা ছোট্ট পরী টুক করে তার কোলে এসে পড়েছে। কাসফি অবাক হয়ে বাবাকে বলল, ও বাবা, এই ছোট্ট পরীটা কোত্থেকে পেলে বাবা? বাবা হেসে বলেছিলেন, হেভেন থেকে আল্লাহ পাঠিয়েছেন মা। ছোট্ট কাসফি আবারও বলল, বাবা, আমরা ওকে কি নামে ডাকবো? বাবা কিছুক্ষণ ভেবে বললেন, হুরিয়ার জন্মের ঘন্টার মাথায় তাদের মা হার্ট ব্লক হয়ে তাদের নিঃস্ব করে পৃথিবী ছেড়ে বিদায় নেন। সেই থেকেই কাসফি তার এই ছোট বোনটিকে মায়ের মতো আগলে রেখেছে। কিন্তু খালিদকেও সে এই অবস্থায় ছাড়তে পারে না। যে করেই হোক সে খালিদের একটা সুস্থ জীবন দেখতে চায়। তাই তো সে মাহমুদের কথায় এখানে ছুটে এসেছে। লাঞ্চ ব্রেকে এসব ভাবতে ভাবতেই কাসফি 415 কেবিনের সামনে এসে দাঁড়ালো। আলতো হাতে দরজা খুলে ঘরে প্রবেশ করেই দেখলো খালিদ চোখের উপর হাত দিয়ে মেঝেতে শুয়ে আছে। গায়ের জামায় কিছুটা ধুলোবালি লেগে আছে। দুপুরের খাবার অনাদরে পড়ে আছে টেবিলের এক কোণে। লোকটা বেশিরভাগ না খেয়েই থাকে। সুদর্শন, সুস্বাস্থ্যবান, শরীরটা শুকিয়ে কঙ্কালসার হয়ে গেছে, তবুও অদ্ভুত মোহে ঘেরা এই চেহারাটা কাসফিকে আজও এলোমেলো করে ফেলে। কাসফি আলতো হাতে খালিদের মাথায় হাত বুলালো। খালিদ হাত সরিয়ে চোখ মেলে তাকালো। খালিদের চোখ কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে রইল শ্যামাঙ্গিনীর মায়াবী মুখখানায়। পরক্ষণেই চেহারায় বিরক্তি ভাব ফুটিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। কাসফি করুণ কণ্ঠে অনুরোধ করে বলল, উঠো, খাবে প্লিজ। খালিদ বুঝে না মাহমুদ কোন কুকক্ষণে এই মেয়েকে তার জন্য ধরে দিয়ে এসেছে। আস্ত আপদ একটা, প্রচুর বিরক্ত করছে আজকাল। ইদানিং শুধু কাছে ঘেঁষতে চায়, তার উপর এই মেয়ের গভীর চোখে তাকিয়ে খালিদ এগ্রেসিভও হতে পারছে না। মহা বিপদে পড়ে গেছে সে তো। মাহমুদ আজ বাবার সাথে টিভি দেখতে বসেছে। টিভিতে 3য় মাত্রা নামক টক শো চলছে। শফিক সাহেব মনোযোগ দিয়ে পাক্ষীয় বিপাক্ষীয় যুক্তিতর্ক শুনছিলেন। জাহানারা বেগম চায়ের ট্রে সেন্টার টেবিলে নামিয়ে রেখে ছেলের পাশে বসলেন। মাহমুদ মায়ের মলিন মুখটা একবার পরখ করে আবার টিভিতে মনোযোগ দিল। উপস্থাপিকা বিরতিতে যাওয়ার পূর্বে বললেন, ফিরছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। মাহমুদ সাথে সাথে রিমোট নিয়ে টিভি বন্ধ করে দিল। শফিক সাহেব বিরক্তিতে কপাল কুঁচকে বললেন, আহা, টিভি বন্ধ করলে কেন?
মাহমুদ তার জোড়া ভ্রু নাচিয়ে বলল, এই মহিলার আদেশ শুনতে হবে কেন? সাহস কত আমাকে আদেশ করে? উনি বললেই থাকতে হবে আমার নাকি? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ছেলের কথা বলার ভঙ্গিতে শফিক জাহানারা দুজনেই হেসে ফেলেন। মাহমুদের মনে হলো আজ কতদিন পর বাবা মাকে এভাবে হাসতে দেখলো। তার ছোট জীবনে এর চেয়ে সুন্দর দৃশ্য আর হতে পারে না। সকাল থেকেই আকাশ ভেঙে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মাহমুদ সকালের ফ্লাইটে চট্টগ্রাম এসেছে, যদিও এখানে তার কোনো কাজ নেই। সে এসেছে কেবল হুরিয়া নামক সংবেদনশীল পার্সেলটি নিতে। সে কাশ্মীর দেওয়ার ঠিকানায় পৌঁছে দারোয়ানের মাধ্যমে ভেতরে খবর পাঠালো। কিছুক্ষণ পর কাসফি মাহমুদকে কল করলো। আপনি কি আমার বোনকে আনতে কাউকে পাঠিয়েছেন? মাহমুদের ছোট উত্তর। জি। আপনি কি একবার এনশিওর হবেন আপনার পাঠানো লোকটা গিয়েছে কিনা? করছি। বলেই মাহমুদ কল কাটলো। মাহমুদ গেটে দাঁড়িয়ে মোবাইল দেখছিল। কিছুক্ষণ পর রহিম মিয়া এসে হাতের মুঠো ফোনটিতে মাহমুদের কয়েকটি ছবি তুলল। একটি খাতা কলম এগিয়ে দিয়ে বলল, এখানে আপনার নাম, ঠিকানা, নাম্বার লিখে দিন। মাহমুদ কিছুক্ষণ হতভম্ব হয়ে থেকে বলল, কেন? রহিম মিয়া। বড় আমার হুকুম। হোয়াটসঅ্যাপে মাহমুদের ছবি সেন্ড করতেই কাসফি রহিম মিয়াকে কল করে বলল, মাহমুদকে যেন সসম্মানে ঘরে এনে বসানো হয় এবং যথাসাধ্য আপ্যায়ন করা হয়। কাসফিদের বাড়িটা পুরনো আমলের ডুপ্লেক্স ডিজাইনে তৈরি, খুব সাধারণভাবেই সাজানো। ঘরের সেগুন কাঠের আসবাবপত্রগুলি খুব জাঁকজমকপূর্ণ না হলেও ঘরের প্রতিটি কোণে লেগে আছে আভিজাত্যের ছোঁয়া। বোঝাই যাচ্ছে শৌখিন হাতের সুনিপুণ সৌন্দর্য ফুটে আছে ঘরের পরতে পরতে। মাহমুদ যখন ঘরটির লিভিংয়ে বসে গভীর চোখে এসব পরখ করছিল, তখন তার মনে হলো মিস কাসফিয়াকে এতটাও আন্ডার এস্টিমেট করা তার উচিত হয়নি। মিনিট দশেকের মাথায় সেন্টার টেবিল হরেক পদের নাস্তা, পিঠা, চিড়া ও মিষ্টান্ন দিয়ে ভরিয়ে ফেলল রহিম মিয়া ও তার স্ত্রী রাশেদা। রহিম মিয়া বিনীত ভঙ্গিতে বললেন, আমি এবারের পুরনো কেয়ারটেকার আর আমার বউ। বড় সাহেবের আগে পরে আমরা আমাদের সাথে ছিলাম হাসি। মাহমুদ রহিমের বিনয়ী আচরণে মাথা দুলিয়ে হাসল। রহিম মিয়া আবার বলল, বাবাজি, দুপুরে খেয়ে যাবেন। দেশি মোরগ জগো দিয়েছি, নদীর মাছ আনতে পাঠিয়েছি। এরই মাঝে রাশেদ চা আরো কয়েক পদ এনে টেবিলে হাজির করলো। মাহমুদের এবার লজ্জা লাগছে। আতিথেয়তার কি আছে, যেন সে নতুন জামাই প্রথমবার শ্বশুরালয়ে এসেছে। ভাই ঠিকই বলেছিল, এই এলাকার লোকেদের সব ব্যাপারে বাড়াবাড়ি। মাহমুদ মুচকি হেসে বলল, আমার দুপুর একটাই ফ্লাইট, আজ নয় অন্য কোনো দিন। রহিম মিয়া চিন্তিত ভঙ্গিতে বলল, ছোট আম্মার গোছ গাছ নাও খাওয়া না হলে কেমনে যাবে? মাহমুদ বুঝলো আজ তার রিটার্ন ফ্লাইটটি মিস হবে। দুপুর 3টা নাগাদ রহিম মিয়া একের পর এক 4টি ট্রলি ব্যাগ দুপুর 3টে নাগাদ রহিম মিয়া একের পর এক 4টি ট্রলি ব্যাগ ও 2টি বাস্কেট এনে রাখলো। তারপর রহিম মিয়া তার স্ত্রী সমেত তৈরি হয়ে নিচে নামলো। এবার মাহমুদ আর নিজের কৌতূহল দমাতে না পেরে বলল, চাচা, এসব কি ঢাকা যাবে? রহিম মিয়া হেসে বলল, জি বাবাজি। কিন্তু এত সব কিভাবে নেব? আপনি চিন্তা করবেন না বাবাজি, আমরা সব ব্যবস্থা করব। বাড়ির গেটে দাঁড়িয়ে থাকা নোহা গাড়িটাতে একের পর এক সকল লাগেজগুলো তুলে দিল রহিম মিয়া ও ড্রাইভার হামিদ। একের পর এক সকল লাগেজগুলো তুলে দিল রহিম মিয়া ও ড্রাইভার হামিদ। কিছুক্ষণ পর রাশেদা খাতুন ও তার পেছনে বোরখা সমেত হিজাব আবৃত একটি মেয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। মাহমুদ আর চোখে একবার দেখে নিয়ে চোখ ফিরিয়ে নিতে চাইল, কিন্তু তা আর সম্ভব হলো না। মাহমুদের সময় যেন থমকে গেল হুরিয়ার হলুদ চন্দন রাঙা চেহারাটিতে। কালো বোরখা আবৃত হুরিয়াকে দেখে মাহমুদের মনে হলো অমাবস্যার অন্ধকারকে ছাপিয়ে একখণ্ড চাঁদ নিজের দ্যুতি ছড়াচ্ছে। মাহমুদের পৃথিবী স্থির হয়ে গেল। কঠিন ব্যক্তিত্বের মাহমুদ ক্ষণকালের জন্য হুরিয়া নামক হুটটির মাঝে নিজেকে হারিয়ে ফেলল। ড্রাইভার হামিদের ডাকে পৃথিবীতে ফিরল মাহমুদ। ফ্রন্ট সিটের দরজা দিয়ে হামিদ দাঁড়িয়ে আছে, বলল, স্যার উঠে বসুন।
মাহমুদ গাড়িতে উঠে বসলো। প্যাসেঞ্জার সিটে রাশেদা হুরিয়াকে নিয়ে বসলে তার পেছনের সিটে রহিম মিয়া উঠে বসলো। মাহমুদ গাড়ির ভিউ মিররে লক্ষ্য করলো হুরিয়া পেছনে বসেও কিছুটা বিব্রত বোধ করছে। সম্ভবত মাহমুদের উপস্থিতি সহজভাবে নিতে পারছে না। নিজের অস্বস্তি এড়াতে এদিক ওদিক তাকিয়ে পলক ফেলছে। মাহমুদের মনে হলো যেন নাম না জানা এক ঝাঁক পাখিরা পালক ঝাপটালো। মাহমুদ মনে মনে বিড়বিড় করে বলল, সংবেদনশীলই বটে। শফিক সাহেব অফিস থেকে ফিরেই সোজা নিজ রুমে গেল। ফ্রেশ হয়ে ডাইনিং এ বসলেন। আজ মাহমুদ অফিসে যায়নি, তাই কাজের চাপে দুপুরে তার ঠিকঠাক খাওয়া হয়ে ওঠেনি। কিছু খাওয়া দরকার। খাওয়ার টেবিলে বসে আগেই স্ত্রীকে খোঁজ করলেন। জাহানারা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, ডেকেছ? খেতে এসো, আমার ক্ষুধা পেয়েছে। তুমি খাও, আমি পরে খাবো। তুমি জানো আমি একা খেতে পারি না। জাহানারা কথা বাড়ালেন না, রুমের দিকে পা বাড়ালেন। প্রায় 10 মিনিট পর ফ্রেশ হয়ে এসে ডাইনিং এর বেসিনে হাত ধুলেন। শফিক সাহেব ক্ষীণ স্বরে বলল, এবার রান্নাঘর। বেসিন থেকে হাত ধুয়ে রান্নাঘরের সিঙ্কে আবার হাত ধুয়ে এসে স্বামীর বাঁ পাশের চেয়ারটায় বসলো জাহানারা। শফিক সাহেব বিড়বিড় করে বললেন, একটা পাগলের সাথে জীবনের 30টা বছর পার করে দিলাম। খাওয়ার টেবিলে বাবার পাশের চেয়ারটা মাহমুদ ও মায়ের পাশের চেয়ারটা খালিদের জন্য নির্ধারিত। আজ দুই ছেলেকে ছেড়ে খেতে বসে শফিক সাহেব ও জাহানারা কারোই ঠিক মতো খাওয়া হলো না। শফিক সাহেব বেখেয়ালি বশত বলে ফেললেন, আমার ছেলেটা কোথায়? জাহানারা স্বামীর দিকে কিছুক্ষণ স্থির চোখে চেয়ে বলল, মাহমুদ সকালে কি একটা জরুরি কাজে গেছে, সন্ধ্যায় কল করে বলল ফিরতে দেরি হবে, দরজা লক করে যেন শুয়ে পড়ি। মাহমুদরা রাত প্রায় 12:30 নাগাদ 9 ঘন্টা জার্নি শেষে অপরূপার ফ্ল্যাটে পৌঁছালো। হুরিয়া বোনকে দেখা মাত্র একরকম বোনের বুক ঝাপটিয়ে পড়ে কেঁদে ফেলল। জীবনে প্রথমবারের মতো বোনকে ছেড়ে সে 1.5 মাস ছিল। কাসফি বোনকে দুহাতে আগলে নিয়ে শান্ত করার চেষ্টা করলো। মাহমুদ বুঝে পেল না এই হেনকাণ্ডের মানে কি। সে মনে মনে বলল, ভাবটা এমন যেন কিডন্যাপারের হাত থেকে ছাড়া পেয়ে স্বজনের কাছে ছিঁড়ে এসেছে। কাসফি মাহমুদকে উদ্দেশ্য করে সৌজন্য হেসে বলল, ভেতরে আসুন মিস্টার মাহমুদ। আজ প্রথমবার বিনীত ভঙ্গিতে মাহমুদ কাসফির সাথে ভদ্রতার হাসি বিনিময় করে বলল, রাত অনেক হয়েছে, নিচে আমার গাড়িও চলে এসেছে। মাহমুদ গাড়িতে বসে কাসফির নাম্বারে একটি ছোট্ট বার্তা পাঠালো। সংবেদনশীল পার্সেলটি সযত্নে রাখবেন, ঠিক যেমনটা রেখে গেলাম। কিছুক্ষণ ফোনের স্ক্রিনে তো কিছুক্ষণ তার কোলে শুয়ে থাকা বোনটির দিকে তাকিয়ে থেকে নিজ মনে হেসে ফেলে বলল, মন না বুঝলে আর কিসের মনে ডক্টর। গাড়িতে বসেই মাহমুদের চোখে বারবার ভেসে ওঠে হুরিয়ার বোনের বুকে ঝাপটিয়ে পড়ার দৃশ্য। মাহমুদ ভাবল, আজ কতদিন মাহমুদ ভাইটিকে জড়িয়ে ধরেনি। লিভিং এ বসে দু ভাই বাবার সাথে দাবা খেলা আর খুনছুটিতে মেতে ওঠেনি। মায়ের হাতের রান্না করা খাবারের বাটি নিয়ে কাড়াকাড়ি করেনি। মাহমুদের মনে হলো দায়িত্ব আর কিছু অজানা কষ্টের জাতাকলে পিষ্ট হয়ে মাহমুদ ও তার পরিবার কেবল বাঁচার জন্যই বেঁচে আছে, ঝাপন করে যাচ্ছে বর্ণহীন একটি নির্জীব জীবন। জাহানারা বিছানায় শুয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। শফিক সাহেব জাহানারাকে কাছে টেনে দুহাতে আগলে নিলেন। একটা ভরসার জায়গা পেয়ে জাহানারার কান্না হু হু করে বেড়ে গেল। শফিক সাহেব স্ত্রীর মাথায় হাত বুলিয়ে ব্যথিত কণ্ঠে বলল, কেঁদো না জাহানারা, তুমি তো কেঁদে বুক হালকা করো। আমার কথা একটা বারও ভেবে দেখেছো? আমি তো ভেতরের কষ্ট ভেতরে রেখেই গুমড়ে মরি। জাহানারা ফুপিয়ে উঠে বলল, আমার ছেলেটার সাথেই কেন এমন হলো? কি দোষ ছিল আমার ছেলেটার? আমাদের ছেলের কোনো দোষ নেই। আল্লাহ দুঃখের পর সুখ দিবেন। দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। বাসায় পৌঁছে মাহমুদ সোজা ভাইয়ের রুমটিতে গেল। সুইচ বোর্ড হাতড়ে লাইট জ্বালালো। ঘরটি আজও পুরনো দিনের মতোই আছে, সাজানো গোছানো পরিচ্ছন্ন। মা বোধহয় রোজ নিজ হাতে পরিষ্কার করান। ভাইয়ের ডাস্ট অ্যালার্জি, তাই মা ঘরের কোথাও এক ফোঁটা ধুলো পড়তে দেয় না। মাহমুদের চোখে ভেসে ওঠে হাজারো পুরনো স্মৃতি। এই ঘরের প্রতিটা কোণায় যেন দুই ভাইয়ের কত শত খুনসুটির ছাপ লেগে আছে। জোর করে ভাইয়ের পারফিউম লাগানো, বলতে গেলে গোসল করে ফেলা,
একই টি শার্ট নিয়ে দুজনের সেই মধুর ঝগড়া, ভাইয়ের বিয়ের খবর না থাকলেও বরযাত্রীদের নাচের রিহার্সেল, আরো কত কি। মাহমুদ জানালার পাশের রকিং চেয়ারটায় বসে পড়ল, চোখের দুকোণ চেপে ধরল তর্জনীয় বৃদ্ধা অঙ্গুলি দ্বারা। শক্ত মনের কঠিন ছেলেটা কি কাঁদছে? জাহানারা এতক্ষণ দরজার আড়ালেই দাঁড়িয়েছিল, এবার ঘরে ঢুকে মাহমুদের পাশে এসে মাথায় হাত রাখলো। কি হয়েছে বাবা? মাহমুদ মায়ের দিকে ভেজা দৃষ্টিতে তাকালো, বলল, মা ভাই এতটা স্বার্থপর হয়ে গেল কেন? একজনকে ভালোবেসে আমাদের সকলের ভালোবাসাকে তুচ্ছ করলো। খালিদ একটা ব্যাপার লক্ষ্য করেছে, কাসফি ইদানিং রোজ শাড়ি পরছে। আগে গাউন, আবায়া অথবা লং থ্রি পিস পরতো, হঠাৎ এই পরিবর্তনের কারণ কি? খালিদ ভেবে পেল না, তবে সে ভেবে নিয়েছে যদি খালিদকে বিব্রত করাই হয় তার উদ্দেশ্য, তবে খালিদও দেখে নেবে। মেয়েটা আস্ত বজ্জাত। চট্টগ্রামে থাকাকালীন যখন ওর বোনকে পড়াতে যেত তখন ভয়ের সামনেই আসতে পারতো না, আড়ালে দাঁড়িয়ে দেখতো কেবল। অথচ আজকাল তো তাকে ভয়ও পাচ্ছে না। সেলিমের কথায় ঘোর কাটলো। ওষুধটা খেয়ে নিন, নয়তো কাসফি ম্যাডাম বলেছে আজকে আপনাকে স্পেশাল থেরাপি দেবে। খালিদ বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। মনে মনে সেলিম ও কাসফির গোষ্ঠী উদ্ধার করে বলল, থেরাপি আমি দিব তোদের সব কটাকে, দেখে নিস। ওইটুকু মেয়ের সাহস কত আমাকে ভয় দেখায়। আমি কি পাগল নাকি নেশাখোর? কিসের থেরাপি দেবে? আসুক আজ কাশফি আমার রূপে, তাণ্ডব ঘটাবো। মুখে কোনো রা করলো না, ওষুধ হাতে নিয়ে তাকিয়ে থাকলো। সেলিম বেখেয়ালি হাতেই ঢিল ছুড়ল জানালা বরাবর। এই এই দাঁড়ান, আমি ম্যাডামকে ডাকছি বলে চেঁচিয়ে উঠল। কাসফি দরজায় এসে দাঁড়ালো, কণ্ঠে গাম্ভীর্য এনে জিজ্ঞেস করলো, কি ব্যাপার সেলিম? বাসন্তী মেরুনের কম্বিনেশনে মণিপুরি শাড়িটিতে কাসফিকে আজ যেন অপরূপ লাগছে। খালিদের কেমন জানি হাঁসফাঁস লাগছে। সে মনে মনে ভাবলো, অমন ধ্বংসাত্মক রূপে মানসিক হাসপাতালের আসার মানে কি? যারা আদতেই পাগল মাতাল তারা তো আগেই গেছে, বাকি যে 2-4 জন সুস্থ ছিল তাদেরও পাগল করার ধান্দা। খালিদের অস্বস্তি বাড়তে লাগলো, পালস রেট সীমা ছাড়ালো। মনে হচ্ছে ঘরটাতে ক্রমশ অক্সিজেন কমে আসছে। অস্বস্তি এড়াতে খালিদ উল্টো ঘুরে কাসফির দিকে পিঠ দিয়ে বসলো। মাহমুদের গাড়িটি হাসপাতালের গেটে আসতেই সেলিম এক প্রকার উড়ে এসে সালাম ঠুকলো। মাহমুদ গম্ভীর কণ্ঠে বলল, এদিকের খবর কি সেলিম? সেলিম পুরো হাসপাতালের খবরাখবর দিয়ে দম নিল। খালিদের অসুস্থতায় সেলিম বেশ খুশি। অন্য রোগীদের বেলায় যেখানে আপদ বিদায় হলেই বাঁচে, সেখানে খালিদ চিরকাল এখানেই থাকুক, এমনটাই তার মনোভাব। অবশ্য রোগীদের মধ্যে সবচেয়ে ভদ্র রোগী খালিদকে বলা চলে। কখনো কোনো উচ্চ বাচ্চ তো দূর, সে তো কোনো কথাই বলে না। কখনো কোনো নেশাদ্রব্য, এমনটাই তার মনোভাব। অবশ্য রোগীদের মধ্যে সবচেয়ে ভদ্র রোগী খালিদকে বলা চলে। কখনো কোনো উচ্চ বাচ্চ তো দূর, সে তো কথাই বলে না। কখনো কোনো নেশাদ্রব্যও এনে দিতে বলে না, কোনো ভাঙচুর বা কাউকে আঘাত করে না, শুধু মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। আত্মহত্যার প্রবণতা আছে, আর খাওয়া দাওয়া ওষুধ খেতে চায় না, এই যা। এতে অবশ্য সেলিমের কোনো সমস্যা নেই। তার মতে 2-1টা সমস্যা না থাকলে তো আর পাগল হতে পারতো না। যেন পাগল হতে পারাটাও একটা বড় ব্যাপার। তবে খালিদের আচরণ দেখে বোঝার উপায় নেই সে মানসিকভাবে বিপর্যস্ত। খালিদের দেখভালের জন্য মাহমুদ সেলিমকে যে টাকা দেয় তা বোধহয় হাসপাতালের মাইনের থেকেও বেশি, বই কি কম হবে না। মাহমুদ যতক্ষণ হাসপাতালে থাকেন সেলিম সদা সজাগ, পাছে আবার এত বড় সোনার হরিণ হাতছাড়া হয়। মাহমুদ আগেই কাসফির সাথে দেখা করতে এলো। রুমের দরজা চাপানো। মাহমুদ প্রবেশ করার আগেই সেলিম থামিয়ে দিল, বিনীত সুরে বলল, স্যার ম্যাডাম টি ব্রেকে আছেন, একটু অপেক্ষা করুন। মাহমুদের চোখ পড়ল দরজায় ঝুলানো নেম প্লেটটিতে, গোটা গোটা করে লেখা, ডক্টর কাসফিয়া জামান, MBBS চট্টগ্রাম, FCPS সাইকিয়াট্রিস্ট, মাথা ব্যথা মাদকাসক্ত ও মনোরোগ বিশেষজ্ঞ। কাসফির রুম থেকে ডক্টর হেলালকে বের হতে দেখে মাহমুদের মেজাজ চড়ে গেল। কোনো রকম নক না করে রুমে ঢুকে পড়ল মাহমুদ। চেয়ারে বসতে বসতে তিরিক্ষি মেজাজে বলল, এসব চায়ের আড্ডা বাদ দিয়ে আমার ভাইয়ের সুস্থতার মনোযোগ দিন। দিন প্রতি 3000 করে গুনছি, কম তো নয়, কিন্তু ফলাফল তবুও শূন্য। কাসফি এই সূক্ষ্ম অপমানটুকু গায়ে মাখল না।
কাসফির কাউন্সেলিং সেশন ফিটা নিয়েই যে মাহমুদ খোঁচাটা দিয়েছে তা সে ভালোই বুঝতে পারছে, তবুও মিষ্টি হেসে বলল। মিস্টার মাহমুদ, আমি আপনাকেই স্মরণ করছিলাম। মাহমুদ কাট কাট গলায় বলল, আমার ভাই কবে নাগাদ সুস্থ হবে তা বলুন, অন্য কিছু শুনতে আসিনি এখানে। এবার কাসফি একটু নড়ে চড়ে বসলো, যেন দীর্ঘ বক্তব্যের প্রস্তুতি। তারপর বলতে শুরু করলো। দেখুন মাহমুদ, আপনার ভাই যে ডিসঅর্ডারটিতে ভুগছে, আমরা তাকে মেডিকেলের ভাষায় বলি বাইপোলার ডিসঅর্ডার। এটা আবার দুই প্রকার হতে পারে, তবে খালিদ বাইপোলার ডিপ্রেশনের শিকার। মস্তিষ্কে সেরোটোনিন, ডোপামিন, নর অ্যাড্রেনালিন ইত্যাদি নিউরোট্রান্সমিটারের ভারসাম্যহীনতা আর স্নায়ু বিকাশজনিত সমস্যা অথবা প্রচন্ড মানসিক আঘাত, এমন আরো অনেক কারণে এটা হতে পারে। আমরা ধরে নিয়েছি খালিদ প্রচন্ড মানসিক আঘাত থেকেই এমনটা হয়েছে। এক্ষেত্রে দীর্ঘদিন বিষণ্ণতায় ভোগা, হতাশাগ্রস্ত হয়ে পড়া, আত্মবিশ্বাস হারিয়ে ফেলা, সিদ্ধান্তহীনতায় ভোগা, হীনমন্যতা, আত্মহত্যার প্রবণতা বা নিজেকে মেরে ফেলতে যাওয়া, দুশ্চিন্তা, অস্থিরতা, টেনশন, হিস্টেরিয়া, ম্যানিয়া, মাথা খারাপ, প্রচন্ড মাথা ব্যথা, অজ্ঞান হয়ে পড়া, এমন আরো অনেক প্রকার সমস্যা দেখা দিতে পারে। এই রোগটা অনেকটা ডায়াবেটিকের মতো, অর্থাৎ একেবারে নিরাময়যোগ্য না হলেও। এটুকু বলতেই মাহমুদ কথা কেড়ে নিয়ে কপাল কুঁচকে বলল। মানে আমার ভাই সুস্থ হবে না বলছেন? কাসফি আবারও বলতে শুরু করলো। নিরাময়যোগ্য না হলেও চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যেতে পারে। সঠিক চিকিৎসা আর আপনজনদের কেয়ার, ভালোবাসা, সাপোর্ট, এগুলো এক্ষেত্রে খুবই প্রয়োজন। অনেকটা জাদুর মতোই কাজ করে এগুলো। মাহমুদ হতাশার নিঃশ্বাস ছাড়লো, ভ্রুকুটি করে তাকালো, মনে মনে বিড়বিড় করলো। তো আপনি কি করছেন? কাসফি এবার একটু পানি খেয়ে টেবিলের উপর দু হাতে ভর দিয়ে কিছুটা সামনে ঝুঁকে বসলো। আবারও বলতে লাগলো। দেখুন, মানসিক স্বাস্থ্য খুবই সেন্সিটিভ একটা বিষয়। একজন মানসিক রোগীকে দেখে বোঝার উপায় নেই যে সে কতটা বিপর্যস্ত, তাই আমরা বুঝিও না তার ভেতরের কষ্টটা। আর এই রোগটাকে আমাদের দেশে খুব একটা গুরুত্বও দেওয়া হয় না। আবার অনেকেই ধারণা করেন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া বা কাউন্সিলিং করানো মানেই পাগল হয়ে যাওয়া। ব্যাপারটা তা নয়। আমাদের যেমন শরীর খারাপ হয়, তেমনি আমাদের মনেরও মন খারাপ হয়। এর আগে পরে কাসফি কি বলেছে না বলেছে, মাহমুদ তার কতটা কি বুঝুক বা না বুঝুক, কিন্তু মনেরও মন খারাপ হয়, কথাটা বারবার মাহমুদের কানে বাজতে লাগলো। সে বলতে চাইলো। জি, তা যা বলেছেন। আপনার বোনকে দেখার পর থেকে আমার মনেরও মন খারাপ হয়েছে। আপনার চিকিৎসাবিদ্যায় কি আমার এই রোগ নিরাময়যোগ্য? কিন্তু মুখে আর তা প্রকাশ করা হলো না। মাহমুদ দরজায় দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে সেলিমকে বলল। ঘর এত অপরিচ্ছন্ন কেন? সেলিম মিনমিন গলায় বলল। স্যার কাউকেই ঘরে ঢুকতে দিতে চায় না, সারাক্ষণ দরজা জানালা সব বন্ধ করে রাখে। মাহমুদ ধীর পায়ে ঘরে ঢুকলো। খালিদ আগের মতোই দরজার দিকে পিঠ করে বসে আছে। মাহমুদের উপস্থিতি টের পেয়েও কোনো হেলদোল নেই তার। মাহমুদ ভাইয়ের পেছনে মাটিতে বসে কাঁধে হাত রাখলো, ভেজা ভেজা কণ্ঠে বলল। কেমন আছিস ভাই? এরপর মাহমুদ কত কথা বলে গেল। খালিদ নির্বিকার বসে রইল, মুখে কোনো রা নেই, যেন মাটির মূর্তি সে। এক পর্যায়ে মাহমুদ পেছন থেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতেই বলল। তুই সুস্থ হয়ে যা ভাই, তুই সুস্থ হয়ে যা। মা খুব কাঁদে, বাবার দাবা খেলতে বসে না, তোকে ছাড়া আমার খুব একা লাগে। তুই ঠিক হয়ে যা, আমি আর পারছি না, আমার খুব কষ্ট হয়। আমাকে আমার স্বাভাবিক জীবন ফিরিয়ে দে প্লিজ ভাই। মাহমুদ বাচ্চাদের মতো কেঁদেই চলেছে। থেমে থেমে আবারও বলল। আমি তোকে আর বিরক্ত করবো না, দেখিস একটুও জ্বালাবো না, তোর পারফিউম ধরবো না, প্লিজ ভাই প্লিজ। খালিদের জন্য এবার আত্মসংবরণ করা কঠিন হয়ে পড়ল। এবার সে নিজেও কেঁদে ফেলল। এক করুণ অসহায় কান্না ঘুরে মাহমুদকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল, যেন একটা আশ্রয় চাইছে, একটু সাহায্য চাইছে। এই জীবনটা থেকে সে মুক্তি পেতে চাইছে। দুই ভাই ঠিক কতটা সময় এভাবে কাঁদলো তার সঠিক সময় গণনা করা হলো না। দরজায় দাঁড়ানো সেলিমও এবার আর সহ্য করতে না পেরে দ্রুত প্রস্থান করলো। মাহমুদ আবারও বলল। ভাই আমি রুহিকে বিয়ে করিনি, আমি কাউকে বিয়ে করিনি। তুই বললে আমি জীবনেও বিয়ে করবো না, তবু তুই সুস্থ হয়ে যা ভাই।
মাহমুদের এসব বোকা বোকা কথায় কান্নার মাঝেও খালিদ হেসে ফেলল। মাহমুদ বোঝার আগে আবার তা মিলিয়ে গেল। দরজায় কারো ছায়া দেখতেই খালিদ নিজেকে মাহমুদের কাছ থেকে ছাড়িয়ে নিল। খালিদের স্ত্রীর দৃষ্টি কাসফিকে বরাবরই নার্ভাস করে। খুব সম্ভবত তার কারণ হলো কাসফি কখনো ভাবেনি তাকে খালিদের সাথে সেশনে বসতে হবে, তাই কাসফি নম্র সুরে বলতে শুরু করলো, You know, Khalid, someone very wise person told me, no means next opportunity. In for next, O for opportunity. So I think আমরা যখন কোনো ব্যাপারে প্রত্যাখ্যিত হই তখন আমাদের উচিত হতাশ না হয়ে জীবনের পরবর্তী স্টেপের জন্য নিজেকে প্রস্তুত করা। তারপর কিছুক্ষণ থেমে আবারও খালিদকে জিজ্ঞেস করলো, What do you think? প্রতিবারের মতো খালিদ আজও কাসফিকে হতাশ করে চুপ রইল। খালিদ মনোযোগ সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে কাসফিকে দেখছে, যাকে অনেকটা শকুনি নজর বলা চলে। এই নজরে বিব্রত হওয়া স্বাভাবিক। কাসফি পায়ের উপর পা তুলে বসেছে। মেয়েটা আজ হালকা একটা রঙের শাড়ি পরেছে। এটাকে কি রং বলে খালিদের জানা নেই। মাথায় হিজাব, হাতে সব সময়ের মতো ঘড়ি। খালিদের ধারণা কাসফি ঘড়ি পরতে পছন্দ করে। সে কখনো কাসফিকে ঘড়ি ছাড়া দেখেনি। ডান হাতের তর্জনীতে একটা লাল রুবির চারপাশ হীরক খচিত আংটি। হাত নাড়িয়ে যখন কথা বলছে কি যে দারুণ লাগছে। আর নাকে লাগছে চিরাচরিত অ্যারাবিয়ান পারফিউম লা বিউটি। এর ফ্রেগ্রেন্স। খালিদ একটা ব্যাপার লক্ষ্য করেছে, কাসফি ওকে তুমি করে সম্বোধন করছে, কিন্তু আগে আপনি বলতো। আরও যে ব্যাপারটা চোখে পড়ার মতো তা হলো, আগে কাসফি খালিদকে কিছুটা হলেও ভয় পেত। দূর থেকে দেখতো কেবল, কথা বলতে পারতো না ঠিকঠাক। এখন ওর চোখ মুখে কোনো ভয় নেই। যা আছে তা হলো কখনো কিছু জয় করার অসীম সাহস, কখনো বা অস্বস্তি, আবার কখনো বা দুষ্টু প্রেম। খালিদ নিজেও মনে নিজেকে প্রশ্ন করলো, মেয়েটাকে বড় হয়ে গেল। কাসফি আবারও বলতে শুরু করলো, আমরা যা হারাই তা অবশ্যই আমাদের যোগ্য ছিল না, আর যা পাবো তা নিঃসন্দেহে যা হারিয়েছি তার চেয়ে উত্তম। খালিদ এসব শুনলো কিনা কে জানে। কাসফি ডান হাত নেড়ে কথা বলছে। খালিদের ওর বাচনভঙ্গি দেখতে ভালো লাগছে। খালিদের মনে হলো কলেজ ভার্সিটিতে এমন টিচার থাকা উচিত, তবে সবসময় 100% অ্যাটেন্ডেন্স থাকবে। ইয়াং ছেলেপেলেরা পড়াশোনার প্রতি মনোযোগী হবে। এবার নিজ মনে হাসলো, তারপর উঠে দাঁড়ালো। খালিদের ধারণা এর বেশি কাসফির সামনে এসে বসে থাকতে পারবে না, তবে কাসফি তার ভেতরটা পড়ে ফেলবে। 45 মিনিটের কাউন্সেলিং সেশন খালিদ কখনোই পুরো করেনি। বাদশার রিমিক্স করা বড় লোকের বেটিলো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেঁদা ফুল। গানটি গুনগুন করতে করতে রুম থেকে বেরিয়ে এলো। বাইরে সেলিম দাঁড়ানোই ছিল। খালিদ বের হতেই তাকে নিয়ে 415-র দিকে গেল। খালিদ মনে মনে সেলিমের গোষ্ঠী উদ্ধার করলো, বলল, বেটা ছাগল, আমি কি পাগল রে, হ্যাঁ, যে সারাক্ষণ পাহারা দিস? শফিক সাহেব একজন বিচক্ষণ ব্যবসায়ী। সচিবালয়ে চাকরির সুবাদে প্রায় সকল স্তরের সরকারি আমলাদের সাথেই তার সুসম্পর্ক, আর এই সুসম্পর্ককে কাজে লাগিয়ে তিনি তার ব্যবসাকে করে তুলেছেন আকাশচুম্বী। তার বিশ্বাস ছিল উড়নচণ্ডী মাহমুদ না হোক সভ্য ভদ্র অতি ধৈর্যশীল খালিদ পারবে এ ব্যবসাকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে। কিন্তু তার হলো কোথায়? খালিদের অসুস্থতায় অনুপস্থিতিতে ঘরে বাইরে সকল দায় দায়িত্ব এসে পড়েছে মাহমুদের কাঁধে। ছেলেটা তা নিষ্ঠার সাথে পালনও করে চলেছে, কিন্তু খালিদের শূন্যতা শফিক সাহেবকে খুব করে পোড়ায়। অফিসের মিটিং রুমে বসে তিনি এসবই ভেবে চলেছেন। মিটিংয়ে তার মন নেই। আজ সোমবার, মাহমুদ গেছে খালিদের সাথে দেখা করতে। প্রতি সোমবারই যায়। শফিক সাহেবও মাঝে মধ্যে যান, কিন্তু মিটিং থাকায় আজ যেতে পারেননি। বেশ কিছুদিন যেতে পারছে না। কি অবস্থা ছেলেটার? কেমন আছে ছেলেটা? কি করছে? খাওয়া দাওয়া করছে তো? ছেলেটা তার মা বলতে পাগল। মায়ের হাতের খাবার ছাড়া বাইরের কিছু খেতে চাইতো না। বাবারা ভালোবাসি মুখে বলতে পারে না, ভালোবাসা প্রকাশের ভাষা জানে না। বাবাদের ভালোবাসা থাকে হৃদয়ের গহীনে।
মংলা বন্দর থেকে গাড়ি বের হতে দিচ্ছে না, অথচ বাকি সব ব্যবসায়ীগণ মালামাল নিতে পারছে, শুধু গাড়িই আটকে রাখা হয়েছে। অন্যদিকে মংলা বন্দরের বদলে যদি চট্টগ্রাম বন্দর দিয়ে গাড়ি বের করা হয় তবে দ্বিগুণ টাকা গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। গাড়ি ব্যবসায়ীরা এই ধকল সামলাতে হিমশিম খাচ্ছে। মিটিং রুমের আলোচনায় কিছুতেই শফিক সাহেব মন বসাতে পারলেন না, উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। কোনো এক অজানা কারণে অপরূপা সোহেলের উপর রাগ করেছে, আর সেই রাগ ভাঙাতেই সাত সন্ধেবেলায় সোহেল অপরূপার ফ্ল্যাটে হাজির হলো। দরজায় পা রাখতেই দেখলো হুরিয়া লিভিং এর ডিভানে পা তুলে বসে বিয়ানো চকলেট খাচ্ছে আর টিভিতে মুগলি কার্টুন দেখছে। সোহেলেরই বাচ্চা মেয়েটাকে বরাবরই খুব পছন্দ। পুতুলের মতো দেখতে মেয়েটা ভাইয়া বলে ডাকলেই তার মনের বোন না থাকার আক্ষেপটা হাওয়ায় মিলিয়ে যায়। পাশের সোফাটায় বসতে বসতে মিষ্টি কণ্ঠে বলল, কি করো লিটল পরি? হুরিয়া সোহেলকে দেখে খুশিতে ফেটে পড়লো, আহ্লাদি গলায় বলল, কেমন আছেন ভাইয়া? আমি কার্টুন দেখি। আচ্ছা, এত চকলেট খেলে তো পেটে অসুখ করবে। হুরিয়া মাথা নেড়ে বলল, আমি কি ছোট নাকি যে অসুখ করবে? সোহেল এবার ডান হাতটা পেছন থেকে বের করে এনে এক বক্স বিয়ানো টেবিলে রেখে অমায়িক হেসে বলল, তাই তো? হুরিয়া খুশিতে লাফিয়ে উঠে বলল, আমি এজন্যই আপনাকে এত পছন্দ করি। বিনিময়ে সোহেলও হাসল, ডান হাতটা আলতো করে হুরিয়ার মাথায় বোলালো। এবার হুরিয়া চেটে পুটে বিয়ানো খেতে খেতে কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ল, চোখ ঘুরিয়ে চারপাশ দেখে নিল, যেন গোপন কোনো আলোচনা হবে। তারপর মিহি গলায় বলল, বুঝলেন ভাইয়া, এই ঘরে একমাত্র আপনাকে আমার বুদ্ধিমান মনে হয়। সোহেল ভ্রুকুটি করে মনোযোগী ভাব নিয়ে তাকালো, টেনে টেনে বলল, এই যে আমি BUFT মানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে পড়তে চাইছি। এতে কার ফায়দা? অবশ্যই আপনাদের। হুরিয়া এবার সময় নিয়ে বলল, আলবাত। হুরিয়া আবার বলল, দেশে যোগ্য ফ্যাশন ডিজাইনারের যে কত অভাব। এই যে আপনি বিয়ে করবেন, অপু আপুর বিয়ের ড্রেস, আপনার কস্টিউম কে ডিজাইন করবে বলুন? আপনিই বলুন। সোহেল সহমত পোষণ করে বলল, অবশ্যই তুমি। আরে তুমি না করলে তো আমি বিয়ে করব না। এবার হুরিয়া অনুনয় করে বলল, আপনি আপুদের একটু বলুন না প্লিজ। সোহেল কিছু বলতে যাবে ঠিক তখনই অপরূপা তার 1.5 ঘন্টার সাজ শেষ করে লিভিং এ এসে হাজির হলো। নামের মতোই অপরূপ সুন্দর এই নারীর প্রেমে সোহেল রোজ পড়ছে তো পড়ছেই, আর ওঠা হয়নি। সোহেল রোজ এই নারীটিকে ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন রঙে আবিষ্কার করে। সোহেলের কাছে তার প্রিয়সীকে প্রতিদিন নতুন লাগে। হঠাৎ সোহেলের মনে হলো, এত সুন্দর বউ থাকা একটা অশান্তির ব্যাপার। কি দরকার ছিল এই মেয়েটার এত সুন্দর হওয়ার? ঘর থেকে বের হয়েও শান্তি নেই। সে যখনই অপরূপাকে নিয়ে বের হয় রাস্তার লোকজন কেমন করে তাকিয়ে থাকে, যা তার মোটেও সহ্য হয় না। ইচ্ছে করে এই মেয়েটিকে বুকের মধ্যে লুকিয়ে ফেলতে, কিন্তু তার সম্ভব হলো কই? সে হতাশার নিঃশ্বাস ছাড়ল। অপরূপাকে উদ্দেশ্য করে মধুর গলায় বলল, মেহবুবা শোনো না, আমরা আজ না হয় লিটল পরির সাথে বাসায় ডিনার করি। ফুডগুন্ডারা কবে কাজে আসবে? কি বলো লিটল পরি? শেষের কথাটা হুরিয়াকে উদ্দেশ্য করে বলল। অপরূপা রাগী দৃষ্টিতে তাকিয়ে মুখ ভেঙচি কেটে বলল, আমি এখনো রেগে আছি। ব্যাস, সোহেল আর কিছু বলার সাহস পেল না, মুখ কাঁচু মাচু করে উঠে দাঁড়ালো। হুরিয়া সোহেলের এক্সপ্রেশন দেখে হেসে ফেলল। সন্ধ্যার আলো নিভে গিয়ে ধরণীর বুকে আঁধার নেমেছে। খালিদের আলো সহ্য হয় না, তাই সে সন্ধ্যার পর বাতিও দেয় না ঘরে। অন্ধকারের মাঝেই জানালায় দাঁড়িয়ে করিডোরের দিকে তাকিয়ে আছে সে। একটু পরই কাসফি রুম থেকে বের হয়ে 415-র দিকে আসবে। কাসফির বের হওয়ার অপেক্ষায় খালিদ। কাসফির ডিউটি যদিও বিকেল 5টা পর্যন্ত, কিন্তু সে বের হয় 2 থেকে 2.5 ঘন্টা লেট করে। সন্ধ্যার পর খালিদ শুয়ে পড়েছে কিনা তা দেখে নিয়ে তবেই সে বাড়ি ফিরবে। খালিদের প্রতি তার কেয়ারনেস, ওভার পজেসিভনেস দেখে মোটামুটি শুধু হাসপাতালই নয়, বলা চলে পুরো এলাকাবাসীও এতদিনে বুঝে ফেলেছে কাসফি খালিদের একান্ত বিশেষ কেউ, অথবা অনেকের মতে দূর সম্পর্কের আত্মীয়রা হবে হয়তো। কেবল খালিদই এ বিষয়ে উদাসীন। খালিদের প্রতিবেলার রুটিন চেকআপ, মেডিসিন হয় সেলিম নতুবা কাসফি নিজেই করেন। মেয়ে নার্সগুলো এখন আর 415-র দিকে পা মারায় না।
খালিদের রুমের বাতি বন্ধ থাকায় এদিকটায় কিছু দেখা না গেলেও অপর পাশের করিডোরের আলোয় ওই দিকটা ফকফকা। কাসফি রুম থেকে বেরোতেই ডক্টর হেলালের মুখোমুখি হলো। কাসফি বা হাতের কবজির উপর ব্যাগ ঝুলানো, সে সর্বদা ব্যাগ ও জুতা ম্যাচিং করে পড়ে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। মেয়েটির ফ্যাশন সেন্স দুর্দান্ত। হাতে মোবাইল ধরে আছে, ডান হাতটা নাড়িয়ে হেসে হেসে কথা বলছে। খালিদ গভীর চোখে পরখ করলো মেয়েটির হাতের আঙ্গুলগুলি অসম্ভব সুন্দর। খালিদ এবার রাগ হচ্ছে। মেয়েদের এই ব্যাপারটা তার মোটেও পছন্দ নয়। পুরুষ লোকের সাথে এত কিসের হাসাহাসি তামাশা? মেয়ে মানুষ মানেই ছলনাময়ী। রাগে ক্ষোভে মুহূর্তেই খালিদের মুখ অবয়ব লালচে হয়ে উঠল। খালিদের রাগ তরতর করে আকাশ ছোল। সে সজোরে জানালার গ্রিল বরাবর হাত বাড়ি মারল। এরূপ সজোরে আঘাত করায় পুরো 4 তলা কেঁপে উঠল, কিন্তু কেউ বুঝলো না এটা কিসের আঘাত ছিল। খালিদ বিছানায় চোখ বন্ধ করে পড়ে আছে। কাসফি নিঃশব্দ পায়ে ঘরে ঢুকে চারপাশটা একবার দেখে নিল। আবারও সেই অ্যারাবিয়ান পারফিউম, লা বিউটির ঘ্রাণে ঘরটা মোহিত হলো। বিছানার পাশটায় হাঁটু গেড়ে বসলো কাসফি। আলতো হাতে খালিদের মাথায় হাত বুলিয়ে দিল। ডান হাতটা আস্তে আস্তে উঠে এলো খালিদের চাপদাড়ির ভাঁজে লুকানো বাম গালটায়। খুব সময় নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল খালিদের দিকে। ছোট্ট একটা পরশ এঁকে দিল খালিদের কপালের মাঝ বরাবর। কাসফির ছোঁয়ায় খালিদের ভেতরটা 8 মাত্রার ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল, যার প্রতিফলন বোধ করি বাইরেও কিছুটা প্রকাশ পেল। কাসফি বিদ্যুৎ বেগে শুধু ঘরটি নয়, হাসপাতাল ছেড়ে পালালো। পরের দিনগুলো কাসফির খুব ব্যস্ততায় কাটছিল। হুরিয়ার BUFT-তে অ্যাডমিশন করানো, হাসপাতাল আর খালিদের কেয়ার করে দিন কেটে যাচ্ছে। তো আবার রাতে ঘরে ফিরে বাবার ব্যবসা তাকে এখানে বসেই সামাল দিতে হচ্ছে। রোজ ল্যাপটপ খুললেই দেখা মেলে হাজারো অফিসিয়াল ইমেলের। কখনো আবার ভোর সকালে উঠেই বসতে হয় অনলাইন মিটিংয়ে। বাবা মারা যাওয়ার পর এভাবেই কাসফি অফিস, বাসা, হুরিয়াকে ও নিজের প্রফেশন সবটা একা হাতেই সামলাচ্ছে। এদিকে মাহমুদও এখন প্রায় আসে ভাইয়ের সাথে সময় কাটাতে। কখনো আবার শফিক সাহেব, জাহানারা বেগমও আসেন। সময়টা এভাবে চলছিল। সেদিন কাসফির হাসপাতালে পৌঁছাতে কিছুটা দেরি হলো। সারা রাত কিছু ইম্পর্টেন্ট ফাইল চেক করে সকালে তাকে আবার একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে হয়েছে। গাড়ি থেকে নামতেই সেলিম দৌড়ে এসে বলল, ম্যাডাম, খালিদ স্যারের কি যেন হয়েছে, কেমন যেন করছে। কাসফি কাল বিলম্ব না করে দ্রুত পায়ে আগে খালিদের রুমের দিকে গেল। এদিকে ঠিক তখনই শফিক সাহেব স্ত্রী পুত্র সহ হাসপাতালে পা রাখলেন। তারা আজ ভেবে নিয়েছেন ডক্টর বেলায়েত হোসেনের সাথে খালিদকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যাপারে আলাপ করবেন। মাহমুদ দূর থেকে লক্ষ্য করলো কাসফি এক প্রকার দৌড়ে কোথাও যাচ্ছে। সে অত একটা পরোয়া না করে বাবা মাকে নিয়ে ডক্টর বেলায়েত হোসেনের চেম্বারের দিকে গেল। শফিক সাহেবকে তার কোনো এক শুভাকাঙ্ক্ষী ডক্টর বেলায়েতের হাসপাতালের পরামর্শ দিয়েছিলেন। পরে অবশ্য কাসফিও এখানেই রেফার করেন। কাসফি যখন খালিদের রুমে ঢুকলো, খালিদ তখন 2 হাতে মাথা চেপে নিচের দিকে ঝুঁকে বসে আছে। কাসফি এগিয়ে গিয়ে খালিদের মাথায় হাত রাখলো। খালিদ চোখ তুলে তাকালো। খালিদের চোখ দুটো বিভৎস রকম লাল হয়ে আছে। ফর্সা ত্বকে কপালের নীল রগগুলো ফুলে উঠেছে। কাসফি মুহূর্তেই বুঝে নিল খালিদের না বলার সকল ব্যাকুলতা। সেলিমকে জিজ্ঞেস করলো, ও খেয়েছে? সেলিম ভীত স্বরে বলল, জি না ম্যাডাম। খাবার নিয়ে এসো। কিছুক্ষণ পর সেলিম কিছু খাবার নিয়ে এলে কাসফি 2 বার মুখে খাবার দেওয়ার পর খালিদ আর নিতে চাইল না। কাসফিও আর বাড়াবাড়ি করলো না। তারপর কিছু ওষুধ খাইয়ে দিয়ে খালিদকে বিছানায় শুয়ে দিল। আলতো হাতে খালিদের মাথা টিপে দিল। নরম কণ্ঠে বলল, কিছুটা কি আরাম বোধ করছো? খালিদ মাথা নেড়ে না বোঝালো। এবার কাসফি খালিদের ডান হাতটা টেনে নিল। এক বিশেষ কায়দায় হাতের তালুতে ম্যাসাজ করলো। ধীরে ধীরে খালিদের শ্বাস ভারী হয়ে এলে কাসফি ঘর অন্ধকার করে দিয়ে রুম থেকে বেরিয়ে এলো। সেলিমকে দরজায় দেখে কাসফি রাগে কণ্ঠে বলল, কখন থেকে এমন হয়েছে? আমি সকালে এসেই দেখেছি। ফোন দাওনি কেন? সেলিম মাথা নিচু করে রইল, কোনো উত্তর দিতে পারল না। কাসফি দরাজ গলায় বলল, মোবাইল কেন চালাও? মাহমুদ কাসফির চেম্বারে চিন্তিত মুখে বসে আছে। শফিক সাহেবের দৃষ্টি স্থির, তিনি কিছুই ভাবতে পারছেন না।
জাহানারার অসহায় কান্নায় চারপাশটা গুমোট হয়ে আছে। কত আশা নিয়ে এসেছিলেন, ছেলেকে নিয়ে যাবেন। মাহমুদ অনুনয় করে বলল, আবার কি হলো ভাই? আপনি না সেদিন বললেন ভাই ঠিক আছে, আমরা চাইলেই নিয়ে যেতে পারি। কাসফি ভীষণ লজ্জিত, সাথে সাথে খালিদের চিন্তায় উদ্বিগ্নও বটে। কাসফির অস্থিরতা দেখে মাহমুদ বেশ কিছু বলতে পারল না। কাসফির ব্যথিত মুখটা দেখে শফিক সাহেবও চুপ রইলেন। কাসফি খুব ধীরে বলল, পেশেন্ট ঠিক আছে, কোনো ব্যাপারে স্ট্রেস ছিল, তাই রাতে ঘুমোতে পারেনি, যার ফলে বিপি কিছুটা বেড়ে গেছে আর মাইগ্রেন পেইন। মেডিসিন দেওয়া হয়েছে, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। মাহমুদ উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমরা তো ভাইকে নিতে এসেছি। কাসফির ভেতরটা কেঁপে উঠল। এ কদিনে খালিদ তার অভ্যেসে পরিণত হয়েছে। সারা দিনের ব্যস্ততার মাঝে খালিদ তার এক টুকরো শান্তি। খালিদের সাথে কাটানো সময়টুকুর স্মৃতি নিয়েই তো সে রাতে ঘুমোতে যায়। এই মানুষটার স্মৃতি তাকে সকল ক্রান্তির মাঝে শ্রান্তি দেয়। তবে সে কি করে থাকবে এই মানুষটাকে ছাড়া? কিন্তু খালিদকে তো যেতেই হতো কোনো না কোনো দিন। কাসফিও তো তাই চায়। কাসফিও তো চায় খালিদ সুস্থ হয়ে যাক। কাসফি মলিন মুখে কিছুটা সময় নিয়ে বলল, নিয়ে যাবেন? হ্যাঁ, নিতে পারেন, তবে আর 2-1 দিন পর। হুরিয়ার জীবনের একমাত্র লক্ষ্য সে তার বোনের বিয়ের কস্টিউমস নিজ হাতে ডিজাইন করবে, আর সেই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতেই সে এখন দিন রাত এক করে ফেলেছে। নতুন ভার্সিটির পড়া, আবার পাশাপাশি বিভিন্ন ড্রেস তৈরি করে চর্চাও চালিয়ে যাচ্ছে। সেদিন তার ডিজাইন করা একটি ড্রেস দেখে তার এক বান্ধবীর বোন খুব পছন্দ করেছে, তাই তাকে কিছু ড্রেসের অর্ডার দিয়েছে। সে ভেবে নিয়েছে এই অর্ডার সফলতার সাথে ডেলিভারি করতে পারলে বোনকে বুঝিয়ে সে একটি বুটিক হাউস খুলবে। তাই আজ সে নিউ মার্কেট এসেছে কিছু প্রয়োজনীয় ফ্যাব্রিক, সুতো, জড়ি, পাতি পুতি ও লেস ইত্যাদি নিতে। এদিকটায় জ্যাম হওয়ায় গাড়ি থেকে সে কিছুটা আগেই নেমে গেছে। মাহমুদ এই রোড হয়ে শ্যামলীর দিকে যাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ে হুরিয়ার ঘরমাক্ত লালচে মুখ। প্রথমে নিজের চোখে বিশ্বাস করতে না পারলেও পরে সে গাড়ি থেকে নেমে এসে হুরিয়ার পাশে দাঁড়ালো। মেয়েটা আজ একটা হাঁটু অব্দি টপস পরেছে, সাথে প্যান্ট কাট পায়জামা, মাথায় পিন ছাড়া ওড়না হিজাব পেঁচানো। গরমে অতিষ্ঠ হয়ে বারবার টিস্যুতে মুখ চেপে ধরছে। মাহমুদের প্রচন্ড রাগ হলো কাসফির প্রতি। এই তার বোনের প্রতি দরদ? মেয়েটাকে এইভাবে একা কি করে ছাড়লো? মাহমুদ গম্ভীর কণ্ঠে বলল, এখানে কি করছো? তোমার বোন কোথায়? হুরিয়া একবার পাশ ফিরে চাইল, কোনো উত্তর দিল না। মাহমুদ আবারও বলল, মিস কাশফিয়া তোমাকে একা ছাড়লো কি করে? হুরিয়া এখনো চুপ। মাহমুদ একটা ব্যাপার লক্ষ্য করলো, আগের দিনের হুরিয়া আর আজকের হুরিয়ার মাঝে বিস্তর ফারাক। হুরিয়া মোটেও ভীতু নয়, যেমনটা কাসফিয়া বলেছিল। সেদিনের মতো কোনো অস্থিরতাও দেখা যাচ্ছে না তার মাঝে। সহজ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে আর পুরো দমে মাহমুদকে ইগনোর করছে। মাহমুদ এবার কিছুটা রেগে গেল, বলল, কথা বলছো না কেন? এবারও হুরিয়া নিশ্চুপ। মাহমুদ নিজেই আবার বলল, তোমার কথা বলার উপর কত % ভ্যাট নির্ধারিত হয়েছে? ঠিক তখনই একটি কালো টোয়োটা CHR এসে ওদের সামনে থামলো। ড্রাইভার হামিদ দ্রুত নেমে এসে ফ্রন্ট সিটের দরজা খুলে দিল। হুরিয়া ইশারা করতেই হামিদ চলে গেল। হুরিয়া গাড়িতে উঠতে যেও গাড়ির দরজায় হাত রেখে থামলো। বাঁক ফিরে মাহমুদের দিকে চেয়ে বরফ শীতল কণ্ঠে বলল, ঠিক যতটা আপনার অতিরিক্ত বলায় নির্ধারিত হয়নি। হুরিয়ার রিনরিনে গলা প্রথমবারের মতো কানে যেতেই মাহমুদ আরও একবার প্রেমের অতল সমুদ্রে পড়ল। তলিয়ে যেতে লাগলো ভালোবাসার নোনা জলে। রোগীদের সাথে অতি সখ্যতা ভালো নয়। কাসফি করিডোর দিয়ে যাওয়ার পথে হেলালের কণ্ঠে কিছুটা থামলো, প্রচন্ড চটে গেল, কিন্তু মুখের স্বাভাবিকতা বজায় রেখে বলল, ও বিশেষ কেউ। বলেই কাসফি দ্রুত পদে প্রস্থান করলো। হেলাল আরো কয়েকবার ডেকেও কোনো সাড়া পেল না। হেলাল বুঝলো সে ভুল জায়গায় ভুল কথাটি বলে ফেলেছে। নিজের চেম্বারে হুরিয়াকে বসে থাকতে দেখে কাসফি কিছুটা অবাক হলো। এটা কিছু হয়েছে কি? কি হবে? না, হঠাৎ এখানে আসলে যে? ভনিতাহীন ভাবে হুরিয়া বলল, খালিদ ভাইয়ার সাথে কথা বলতে এসেছি। কাসফি কিছুটা অবাক হলো। কি কথা? কিন্তু ও তো কারোর সাথে কথা বলে না। আমার সাথে বলবে। বলেই হুরিয়া উঠে দাঁড়ালো। একাই হেঁটে গেল 415-র দিকে।
বোনের আচরণে কাসফি মোটেও আশ্চর্য হলো না। হুরিয়া বরাবরই কম কথা বলে। মেয়েটি বয়সের আগেই বড় হয়ে গেছে, বোধহয় বাবা মায়ের অনুপস্থিতি মেয়েটিকে এমন করে দিয়েছে। কিন্তু কাসফি তো বোনকে সদা আগলে রেখেছে, আদর স্নেহ ভালোবাসায় কোনো কার্পণ্য করেনি। হঠাৎ কাসফির মনটা খারাপ হয়ে গেল। হুরিয়া খালিদের রুমে গেছে। কাসফি চেয়ার ছেড়ে এসে দরজায় দাঁড়ালো। কাসফি অবাক হয়ে লক্ষ্য করলো হুরিয়ার কথাকে সত্য করে দিয়ে খালিদ হুরিয়ার সাথে হেসে হেসে কথা বলছে। এখান থেকে শোনা না গেলেও খালিদের ভয়ানক সুন্দর হাসি, মাথা দলিয়ে কথা বলা, গভীর চোখে পর্যবেক্ষণ করে গেল কাসফি। কাসফের মনে হলো খালিদ তার এই হাসির বিনিময়ে পৃথিবীর যে কোনো কিছু জয় করতে পারবে, আর কাসফের ইচ্ছে হলো সারা পৃথিবীর বিনিময়ে খালিদকে জয় করে নিতে। কেমন আছেন ভাইয়া? খালিদের মাথাটা ঝিমঝিম করছে, মাথা ব্যথাটা আবারও বেড়েছে, মনে হচ্ছে ঘাড়ের রগগুলো ছিঁড়ে যাবে। খালিদের নিজের অস্বস্তিকে পুরোপুরি অবজ্ঞা করে হুরিয়ার দিকে চেয়ে হেসে বলল, আমি ভালো, তুমি কেমন আছো? হুরিয়া অতিষ্ঠ ভঙ্গিতে বলল, এই তো চলছে। আচ্ছা ভাইয়া, আপনি এই ইট পাথরের যান্ত্রিক শহরে থাকেন কি করে? খালিদ হেসে বলল, কবে এসেছো আর এখানে হঠাৎ? হুরিয়া সহজ গলায় বলল, এসেছি 8-10 দিন হবে, আর এখানে আপনার কাছে এসেছি। কতদিন পর দেখা। জানেন, আমার না এখানে মোটেও ভালো লাগছে না। আপনি না আমার মতো প্রকৃতি প্রেমী, এখানে থাকেন কি করে? খালিদ মুচকি হাসল, বলল, বাসায় আমার বারান্দায় একটা বিশাল বাগান আছে, যেখানে শুধু হাসনা হেনা আর বিভিন্ন প্রকার পাতাবাহার গাছ রয়েছে, আর ছাদে তো আছেই। এছাড়াও বাড়ির চারপাশ গাছগাছালিতে ভরপুর। হুরিয়া মাথা দুলিয়ে টেনে টেনে বলল, ও, আমিও ভাবছি কিছু গাছ লাগাবো। তবে ভাইয়া, এত অল্প মাটিতে গাছ ভালো হবে বলে তো মনে হয় না। এবার খালিদ হুরিয়াকে গাছ রোপণের বিভিন্ন টিপস, মাটি তৈরির নিয়ম, বিভিন্ন জাতের সার ও কোনটা কোথায় পাবে সব বুঝিয়ে বলতে লাগলো। হুরিয়াও চেয়ার টেনে খালিদের কিছুটা কাছে এসে মোবাইলে এটা ওটা দেখাতে লাগলো। আরো কত কি বলতে লাগলো। হুরিয়া বলে উঠল, ভাইয়া, আপনার মনে আছে আপনি আমার জন্মদিনে আমাকে একটা কামিনী গাছ গিফট করেছিলেন? খালিদ হেসে হ্যাঁ সূচক মাথা দুলালো। হুরিয়া মোবাইলে ছবি দেখিয়ে বলল, দেখুন, গাছটা কত বড় হয়ে গেছে। খালিদ হুরিয়ার মাথায় হাত রেখে আদুরে গলায় বলল, তুমিও বড় হয়ে গেছো। ঠিক তখনই কাসফি রুমে ঢুকলো। মিনিট খানেক দরজায় দাঁড়িয়ে এগিয়ে গেল। খালিদকে গভীর দৃষ্টিতে পরখ করে বলল, শরীর খারাপ লাগছে? এত ঘামছো যে, আমার ডাকনি কেন? আর তুই এখানে ছিলি, খেয়াল করিসনি ও অসুস্থ বোধ করছে যে? বোনের দিকে তাকিয়ে শেষের কথাটা বলল কাসফি। হুরিয়া লক্ষ্য করলো তার বোন প্রথমবারের মতো কাউকে তার দিকে চাইতেও অধিক প্রাধান্য দিচ্ছে। সে উঠে রুম থেকে বেরিয়ে গেল। কাসফি খালিদের বিপি চেক করলো, তারপর কিছু মেডিসিন দিয়ে ঘাড়ে বেশ কিছুক্ষণ আইস প্যাক দিয়ে রেখে দিল। কিছুক্ষণ মাথায় হাত বুলালো। খালিদ একটা ব্যাপার লক্ষ্য করেছে, আজকাল তার কাসফিকে আর আগের মতো বিরক্ত লাগছে না। কেমন যেন একটা অনুভূতি হয়, নাম না জানা অনুভূতি। তবে কাসফি কাছে এলে অস্বস্তি হয়, আবার না এলেও অস্বস্তি হয়। এই কোন জ্বালা হলো। তবে খালিদ তো আর কাউকে ভালোবাসবে না, সে ভেবে নিয়েছে। সে নারী বিদ্বেষী, সে কিছুতেই নিজেকে কোনো নারীর প্রতি দুর্বল হতে দেবে না, আর কাসফির প্রতি তো একেবারেই না। খালিদের আজকাল মনে হচ্ছে মায়ের পর কাসফি তাকে সবচেয়ে বেশি আগলে রাখছে, মনের না বলা কথাগুলো বুঝে নিচ্ছে। কাসফি যেন তার সকল সমস্যার সমাধান কেন্দ্র। মফস্বলের ডক্টরদের মতোই বিশেষজ্ঞ নয় কোনো ব্যাপারেই, তবে ওষুধ দেন সব রোগের। মাহমুদ আবুল মামার দোকানের বেঞ্চিতে বসে আছে। তার এক হাতে সিগারেট, অন্য হাতে আবুল মামার স্পেশাল দুধ চা। সে গম্ভীর চিন্তায় বিভোর। রিপন এসে ধপ করে মাহমুদের পাশের জায়গাটায় বসলো, বলল, দোস্ত, মতিউর কাকার পাসপোর্টটা একটু ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? মতিউরের আইয়ের জায়গায় ই দিয়ে দিয়েছে। ওসব ব্যাপার না, ওদের গিয়ে বললেই হবে আমরা আবেদনে বানান ভুলে এমনটা করে ফেলেছি, তাহলেই ঠিক হয়ে দিবে। রিপন, মাহমুদ, ফাহাদ, সোহাগ ছেলেগুলোই এমন। এলাকাবাসীর যে কোনো বিপদে ওদেরকেই আগে পাওয়া যায়। অন্যের স্বার্থে নিজের জান দিয়ে ঝাঁপিয়ে পড়ে, তাই এলাকায় ওদের
বেশ নামডাক, শফিক সাহেব সচিব হওয়ায় এবং রিপন এলাকার পাতি নেতা হওয়ায় আরও সব ব্যাপারে সুযোগ সুবিধা করে উঠতে পারছে। এই যেমন মতিউর মিয়া ওমরা যাবেন, তার পাসপোর্ট তৈরি থেকে প্লেনে উঠিয়ে দেওয়া পর্যন্ত সকল দায়িত্বই তাদের। রিপন হঠাৎ খেয়াল করলো মাহমুদ থমথমে মুখে একের পর এক সিগারেট ধরিয়ে যাচ্ছে। রিপন চিন্তিত কণ্ঠে বলল, আচ্ছা, তুই ঠিক আছিস? ভাই ঠিক আছে? আর আঙ্কেল আন্টি? মাহমুদ গম্ভীর কণ্ঠে বলল, সব ঠিক আছে, সোহেলকে কল লাগা। কিছুক্ষণের মধ্যে সোহেল এলো, বিনীতভাবে কুশলাদি বিনিময় করে বলল, ভাই আমাকে ডেকেছেন? তোর বউয়ের বাড়িতে কে কে থাকে? সোহেল ইতস্তত করে বলল। আমার ফিয়ান্সে অপরূপা, তার ফ্রেন্ড কাসফি আপু। মাহমুদ কথা কেড়ে নিয়ে বলল, একটা পিচ্ছি মেয়ে আছে না হুড়িয়ে, ওর খবর বল, টপ টু বটম, ইচ অ্যান্ড এভরিথিং। ভাই কিছু কি হয়েছে? ও কি কোনো ভুল করেছে? বাচ্চা মানুষ ভাই, ওর হয়ে আমি মাফ চাইছি। মাহমুদ বিরক্ত মুখে বলল, তুই বেশি কথা বলিস, আমাকে কি তোর রাস্তার লোফার মনে হয়? সোহেল কিছুটা চুপসে গেল। সে জানে মাহমুদ অত্যধিক ভদ্র ছেলে, চায়ের দোকানে আড্ডা দেওয়া ছাড়া তার কোনো দোষ পাওয়া মুশকিল। আর ভার্সিটির টিচার হওয়ার পর তো তাকে আবুল মামার চায়ের দোকানেও পাওয়া যায় না। কিন্তু হুরিয়ার সাথে মাহমুদের কানেকশনটা সে কিছুতেই ধরতে পারছে না। আমার গল্পটা শুনবে খালিদ? এই প্রথমবার খালিদকে সেশনে মনোযোগী দেখালো। কাসফি আবারও বলল, মিনারেল ওয়াটার ফুরিয়েছে, সেলিমকে পানি দিতে বলেনি। বলেই বেল চাপলো কাসফি। সেলিম অনুমতি নিয়ে ঘরে ঢুকলো। আজ চা খেতে পারিনি সেলিম, ঘরে পানি নেই। আমি এখনই নিয়ে আসছি ম্যাডাম। বলেই সেলিম বেরিয়ে গেল। কাসফি বলতে শুরু করলো, বাবা যখন হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেল, আমি তখন অথই জলে পড়লাম। চারপাশ অন্ধকার দেখছিলাম, কোথাও এক টুকরো খড়কুটো নেই যাকে আঁকড়ে ধরে ভেসে থাকা যায়। যেখানে নিজেকে সামলানো দায়, সেখানে আমার ঘাড়ে তখন রাজ্যের দায়িত্ব। নিজের বাবার মৃত্যু শোক পালনের চাইতে ছোট বোনটাকে আগলে নেওয়াটা তখন অধিক গুরুত্বপূর্ণ ছিল। সেই সময়টাতে আমি চিনেছি আমার নির্ভুল শুভাকাঙ্ক্ষীদের। বাবার এক দুঃসম্পর্কের বোন হাজির হলেন তার ছেলেকে নিয়ে। বাবার কোনো ছেলে সন্তান না থাকায় তারা উত্তরাধিকারী হিসেবে বাবার সম্পদের ভাগ নিতে এসেছেন। কিন্তু ওই মুহূর্তে আমার মাথায় এইসব কিছুই ঢুকছে না। তখন বাবার বিজনেস লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট আশরাফ সাহেব ও আমাদের কেয়ারটেকার রহিম চাচা সবটা সামাল দেন। বাবা লিগ্যাল অ্যাডভাইজার আশরাফ সাহেব জানান, বাবা আগেই উইল করে বন্দরের ব্যবসা, আমাদের জমিদার বাড়ি, পুরনো জমি জমা সবকিছুই আমাদের দু বোনের জন্য জমা সমানভাবে লিখে দিয়ে গিয়েছেন। আর বাদবাকি সম্পদ ট্রাস্টে চলে গেলেও সকল কিছুর পরিচালনার ভার পুরিয়া বুঝদার হওয়ার আগ পর্যন্ত আমাকেই দিয়ে গিয়েছেন। যে আমি বাবাকে ছাড়া ভার্সিটি পর্যন্ত যেতে পারতাম না, সেই আমি কেমন করে এসব সামলাই? বারবার বাবাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, কেন বাবা হঠাৎ এভাবে আমায় কেন একা ফেলে চলে গেলে? তারপর বাবার সেই বোন আবার এলো তার ছেলের সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে। আমি সেদিন বুঝেছিলাম বাবা ছাড়া আমার আর কোনো রক্ষক নেই। এটুকু বলে কাসফি থামলো। খালিদ মনোযোগী শ্রোতা হয়ে নির্বিকার চেয়ে আছে। কাসফির মনে হলো একটা প্রাণহীন লোকের কাছে সে তার দুঃখ বিলাস করছে, যার কাছে কাসফির এই কষ্টে কিছুই যায় আসে না। কাসফি নিজ মনেই নিজের উপর বিরক্ত হলো। ধ্যাত, হুরিয়ার সাথে তো সেদিন ঠিক কথা বলছিল, হেসেও ছিল। আর কিছু না হোক একটু সিম্প্যাথি তো দেখাতে পারে। কিছুক্ষণের মধ্যেই সেলিম হেলে দুলে পানি নিয়ে ঘরে ঢুকলো। খালিদ লক্ষ্য করেছে সেলিম আজকাল বেশ অমনোযোগী। বোধহয় লিজার প্রেম মাথায় জেঁকে বসেছে। সেলিম কেটলিতে গ্রিন টির জন্য পানি চড়ালো। কাসফি আবারও বলতে শুরু করলো, তখন বাবার অনুপস্থিতিতে আমাদের ম্যানেজারও ব্যবসায় বারবার লস দেখাতে লাগলো। সে হয়তো ভেবেই নিয়েছিল আমি মেয়ে মানুষ, তার উপর আবার ডাক্তারি পড়ছি, এসব ব্যবসার আমি কি বুঝবো। তখন আশরাফ সাহেব আমাকে কিছু কথা বললেন যা আমি আজও ভুলিনি। জীবনে উত্থান পতন থাকবেই, তবে থেমে থাকা যাবে না। এক পথ আটকে গেলে আরেক পথে আগাবে। মনে রাখবে, আল্লাহ যা করেন নিঃসন্দেহে মানুষের ভালোর জন্যই করেন। নিশ্চয়ই আল্লাহ তোমাকে স্ট্রং দেখতে চান, তোমার ভেতর থেকে তোমার বেস্ট ভার্সনটা বের করে আনতে চান, তাই তোমাকে এই কঠিন পরিস্থিতিতে ফেলেছেন। সেলিম বেখেয়ালি হয়েই কাসফির দিকে গ্রিন টি এগিয়ে দিল।
কাসফি সেদিক না তাকিয়ে হাত বাড়ালো। সেলিমের আনমনা হওয়ায় কিছুটা চা ঝলকে উঠল। খালিদ তড়িৎ বেগে নিজের দু হাত কাসফির হাতের উপর মেলে ধরল। গরম চা হাতে পড়ার পরও খালিদ চুপচাপ বসে রইল। হাত বাড়িয়ে টিস্যু নিয়ে চা টুকু মুছে ফেলে আবারও মনোযোগী শ্রোতার মতো কথা শোনার অপেক্ষায় রইল। এদিকে ভয়ে সেলিম সিটিয়ে গেল, আর কাসফি কি হলো তা বোধগম্য হতেই দ্রুত এসে খালিদের হাত টেনে বেসিনের দিকে নিয়ে গিয়ে ট্যাপের নিচে খালিদের হাত ধরল। সেলিমকে লক্ষ্য করে বলল, বার্ন ক্রিম আর আইস কিউব নিয়ে এসো। সেলিম বার্ন ক্রিম নিয়ে এলে কাসফি আলতোভাবে হাতে ফু দিয়ে খালিদের হাতে বার্নার্স লাগাতে লাগলো। কাসফির ব্যথিত চেহারায় তার ভেতরের যন্ত্রণা দৃশ্যমান, মনে হচ্ছে যেন ব্যথাটা সে পেয়েছে। খালিদ এক দৃষ্টিতে দেখে গেল কাসফির বেদনার্ত মলিন মুখ। হঠাৎ কাসফির খেয়াল হলো, বাবার পর আজ প্রথম কেউ তার রক্ষক হয়েছে। কেউ তার উপর আসা বিপদ নিজের দিকে নিয়েছে। নিজের গায়ে আঘাত নিয়ে কাসফির গায়ে আঁচ লাগতে দেয়নি। কাসফি কৃতজ্ঞ চোখে চাইতেই খালিদ অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। ফাহাদ বলল, শোন মাহমুদ, আগামী সপ্তাহে টিচার ট্রেনিং আছে, 10টা ইনস্টিটিউট আছে, তুইও যা। ওখানে গিয়ে বিইউএফটির যে কোনো টিচারের সাথে খ্যাতির কর। আর আমি ভার্সিটির দারোয়ানের হাত করতেছি, আর সোহাগরে দিমু বাড়ির গেটে, কি বলিস? রিপন বলল, ওসব হবে না, তুই এক কাজ কর, তুই বিইউএফটিতে ভর্তি হয়ে যা দোস্ত। মাহমুদ নাক মুখ কুচকে ঝাড়ি দিয়ে বলল, তোরা থামবি? সোহাগ বলল, আচ্ছা, ঘটনাটা আসলে কি? ফাহাদ বলল, দেবদাস লালির প্রেমে পড়েছে, এখন চোখে মুখে আন্ধার দেখে। সোহাগ বলল, রুহিনা বিয়ে হয়ে গেছে। মাহমুদ চোখ গরম করে তাকালো। রিপন সোহাগের মাথায় চাটি মেরে বলল, তোকে কি বললো আমরা রুহির কথা বলছি? তাহলে কি মামা নয়া প্রেমে পড়েছে নাকি? মাহমুদ দুহাতে মাথা চেপে ধরলো। বেচারার মাথা হ্যাং হয়ে আছে। অস্থির হয়ে বলল, দোস্ত, আমি কোনো পথ দেখছি না। ওই পুচকো মেয়ে আমায় পাগল করে ছাড়ছে। ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। রিপন বলল, দোস্ত ওসব বাদ দে, সোজা বাড়িতে প্রস্তাব নিয়ে যা তো। মাহমুদ হতাশ হলো। মাহমুদের ধারণা হুরিয়া তাকে মোটেও পছন্দ করে না। আর শুধু হুরিয়াই না, কাসফিয়াও তাকে বোন দেওয়া যায় এমন ভাবে না। প্রস্তাব পাঠালেই সে আগেই রিজেক্ট হয়ে যাবে। তাই আগে একটু হুরিয়াকে পটিয়ে নিতে পারলে ভালো হতো। এরই মধ্যে সোহাগ আধা খাওয়া সিগারেট মাহমুদের দিকে এগিয়ে দিল, বলল, ওসব মেয়ে মানুষ শুধু টেনশন দিবে, বাট আমার বন্ধু তো সিগারেট তো দিবেই, সাথে সান্ত্বনাও দিবে। টেনশন বাদ দিয়ে ব্যান্সরে টান দিয়ে ভালো লাগবে। অপরূপার একমাত্র ভাই আরিফুল ইসলাম, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ছোট থেকেই স্বপ্ন ছিল জীবনে অনেক বড় হবে, অনেক অর্থ উপার্জন করবে, কিন্তু দেশের মাটিতে আর সে সুযোগ কোথায়? যত বড় কোম্পানিই হোক, সৎ পথে অর্থ উপার্জন কেবল কঠিনই নয়, তার মতে দুষ্কর বটে। তাই সে বিদেশ বিভুঁইয়ে পাড়ি জমায়। তার ধারণা মতে যে দেশে কর্মকে ছোট করে দেখে না, কর্মীদের সম্মান করে, যেখানকার 1 টাকা এ দেশের 100 টাকারও বেশি, অল্প সময়ে জীবনে এগিয়ে যাওয়ার, সেখানেই তো সুযোগ, যা সে কোনোভাবেই হাতছাড়া করেনি। সেই সুযোগকে কাজে লাগিয়ে গড়েছে টাকার পাহাড়। ইচ্ছে এবার দেশে ফিরেই বিয়ে করবে, আর পাত্রী নির্বাচনের দায়িত্ব পড়েছে অপরূপার কাঁধে। অপরূপার বড় সাধ ছিল বান্ধবীকে ভাইয়ের বউ করে বন্ধুত্বের এই সম্পর্ককে আত্মীয়তার রূপ দেওয়া। কিন্তু শেষ রক্ষা আর হলো কই? বান্ধবী তার অন্য কাউকে ভালোবেসে দিশেহারা। তাতেও অপরূপার আপত্তি ছিল না। বান্ধবীর সুখেই সে নিজেকে সুখী ভেবে নিত না হয়। কিন্তু কাসফি এ কি করে বসলো? শেষে কিনা একটা পাগলকে মন দিয়ে নিজেও পাগল হয়ে গেল। কেন রে ভাই, 2 জাহানে বেটা ছেলের কি অভাব? একটা পাগলকেই কেন তোর ভালোবাসতে হলো? আর আজকাল কাশ্মীর বাড়াবাড়ি তার মোটেও ভালো লাগছে না। সকল রোগীরা যেখানে 2য় ও 3য় তলায় থাকে, সেখানে কেন খালিদকে স্পেশালভাবে 4 তলায় রাখা হবে? তাও না হয় মেনে নিল মাহমুদ বলে কয়ে এক্সট্রা কস্ট দিয়ে রেখেছে, কিন্তু মাহমুদকে তো কাসফি এমনটা করতে বলেছে। এ ব্যাপারে অপরূপা শিওর, কেন খালিদের সব কাজ কাসফি করবে? কেন তাকে বিশেষভাবে সেশন করাবে? একটা পাগলকে নিয়ে এত মাতামাতির কি আছে? আজ আসুক কাসফি, এই ব্যাপারে তাকে কথা বলতেই হবে, এর একটা বিহিত করতেই হবে। কাসফি ঘরে ঢুকতেই দেখলো অপরূপা মুখ ফুলিয়ে লিভিং রুমের কাউচে বসে আছে। কাসফি বুঝলো কিছু একটা হয়েছে।
কিন্তু আজ তার মন ভালো। সেশনে খালিদের তাকে আগলে নেওয়ার ব্যাপারটা সে কিছুতেই ভুলতে পারছে না। ভেতরটাতে কেমন সুখের শীতল বাতাস বইছে। ভালো লাগারা তাকে চারপাশ থেকে জেঁকে বসেছে। খালিদের এই সূক্ষ্ম অনুভূতির প্রকাশ কাসফিকে প্রেমের জোয়ারে নতুন করে ভাসিয়ে দিয়েছে। কাসফি হাসি হাসি মুখ করে অপরূপার পাশে বসলো। মুখে মধু মিশিয়ে বলল, কি হয়েছে আমার ময়না পাখিটার? কাসফির মায়াকারা মুখ আর ভুবন মোহিনী হাসি দেখে অপরূপার মনে হলো এই মেয়েটার 7 খুন মাফ করা যায়। সে এবার অসহায় বোধ করলো, তবুও মেকি রাগ দেখিয়ে বলল, এসব বাড়াবাড়ির মানে কি কাসফি? কাসফি ঠিক বুঝলো অপরূপা খালিদের কথা বলছে, তাই কথা এড়াতে বলল, মুখে অন্য ডাক ভালো লাগে না। আমি তোর ময়না, ময়না বলেই ডাকবি। কথা এড়িয়ে যাচ্ছিস কেন? কাসফি এসে একপাশ থেকে অপরূপাকে জড়িয়ে ধরলো। আহ্লাদি হয়ে বলল, ওই এড়ালাম, সব বলবো। আগে এক মগ কফি করে দিন না প্লিজ, সারাদিন খুব টাফ ছিল আজ। সোহেল অপরূপাকে কল করে যাচ্ছে, উঠানোর নাম নেই। এদিকে ছেলেটার গলা শুকিয়ে কাঠ। রিপন তার 9mm টা তাক করে বসে আছে। রাজনীতির সুবাদে সে এসব সাথে রাখে, আর যেখানেই একটু সুযোগ পায় সেখানেই পাওয়ার দেখাতে তার বেশ ভালো লাগে। এদিকে ছেলেটা হাতের তালুতে প্রাণ নিয়ে একের পর এক কল করে যাচ্ছে। প্রায় 5 বারের সময় অপরূপা কল পিক করলো। ঝাঝালো কণ্ঠে বলল, এত কল দিচ্ছ কেন? সোহেল কাপা গলায় বলল, তোমার জন্য পরাণ পড়ছে মেহবুবা। সোহেলের কাপা কাপা কণ্ঠে অপরূপা চিন্তিত হলো, উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে তোমার? এমন করছো কেন? সোহেল রিপনকে ইশারা করলে রিপন কানে কানে কিছু একটা বলে দিল। সোহেল সে মতো বলল, তোমাদের নিয়ে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, তোমরা ঠিক আছো তো? অপরূপা এবার নরম হলো, আদুরে গলায় বলল, তুমি অযথা টেনশন করছো, আমরা একদম ঠিক আছি। সোহেল বলল, লিটল পরি কই, কি করছো? ও ঠিক আছে। অপরূপা জানে হুরিয়াকে সোহেল ছোট বোনের মতো দেখে, তাই অত মাথা ঘামালো না। বলল, হ্যাঁ হুরু ঠিক আছে, তুমি অযথাই চিন্তা করছো। রিপন পাশ থেকে হুরিয়াকে কলে চাইতে বললে সোহেল বলল, ওকে একটু দিবে মেহবুবা? অপরূপা মোবাইল হুরিয়ার হাতে দিতেই ওপাশ থেকে রিনরিনে গলার সালাম ভেসে এলো। এবার মাহমুদ এগিয়ে এসে মোবাইলটা নিজ হাতে নিল। এক দৃষ্টিতে মোবাইলের দিকে তাকিয়ে থাকে। ইশারায় সোহেলকে কথা বলতে বলল, কেমন আছো লিটল পরি? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? এখন ভালো আছি। তোমার পড়াশোনার কি খবর? নতুন ভার্সিটি কেমন লাগছে? মাহমুদ পাশ থেকে জিজ্ঞেস করতে বলল, কাল ক্লাসে যাবে কিনা? সোহেল বলল, কাল ক্লাসে যাবে? ইনশাল্লাহ যাব। মন দিয়ে পড়াশোনা করো লিটল পরি। আর কিছুক্ষণ কথা বলে কল কাটলো সোহেল। কল কাটতেই মোবাইলটা সোহেলকে ফিরিয়ে দিল মাহমুদ। বাম হাতটা সোহেলের কাঁধে আর ডান হাতটা নিজ বুকের বাঁ পাশে রেখে ঘষতে লাগলো। ক্ষীণ কঠিন তীক্ষ্ণ স্বরে সোহেলকে বলল, ও হুর হোক বাপুরি, ও আমার, শুধু আমার। ওকে হুপুরি ডাকার অধিকারও আমার, মনে থাকবে? সোহেল ভীত ঢোক গিলে কাপা কাপা গলায় বলল, জি জি ভাই। ভাই আপনি ঠিক আছেন? মাহমুদ আহত নিভু নিভু গলায় বলল, ঠিক নেই, কিছুই ঠিক নেই। মাহমুদ ভেবেছিল বন্ধু মহল ওর কথাটা শুনবে না, কিন্তু মাহমুদকে ভুল প্রমাণ করে কুকুরের মতো কান খাড়া করে ওরা শুনে ফেললো। আর সমস্বরে গিয়ে উঠল, हो गया है तुझका तो प्यार साजना, लाख कर ले तो इनकार साजना, हाय ये प्यार साजना। এদের এহেন কাণ্ডে মাহমুদ নিজেও হেসে ফেলল। মাহমুদ বিগত 47 মিনিট যাবৎ বিইউএফটির সামনে দাঁড়িয়ে আছে। হুরিয়ার আসার নাম গন্ধও নেই। তার বেশ কিছুক্ষণ পর হুরিয়া আরও কিছু ছেলে মেয়েকে বের হতে দেখা গেল। আজ 4 দিন পর দেখা মিলল হুরিয়ার। মাহমুদ ধীর গতিতে এগোতে লাগলো। কিছুটা কাছে আসতেই মাহমুদের মেজাজ চড়ে গেল। এই জন্যই সে সব ফ্যাশন ডিজাইনিং পছন্দ করে। জামা কাপড়ের ছিঁড়ি দেখো। যে মেয়েটা সেদিন কালো বোরখা ও হিজাব আবৃত ছিল, সেই মেয়েটা আজ হাঁটু অব্দি টপসের সাথে জিন্স পরেছে। মাথার হিজাবটা কেবল ঠিক আছে। মাহমুদ বিরক্তিতে মুখ ফিরিয়ে নিল। ভার্সিটির গেটে এসে ছেলেমেয়েরা যে যার মতো বিদায় নিয়ে চলে গেল।
হুরিয়া এদিক ওদিক তাকিয়ে কিছু একটা দেখলো, বোধহয় গাড়ির অপেক্ষা করছে। মাহমুদ হুরিয়ার দিকে আগাবে, ঠিক তখনই একটা চশমা পরা ফর্সা মতো ছেলে এসে হুরিয়াকে ডেকে উঠল। রিয়া, তুমি হোয়াটসঅ্যাপে আসো? হুরিয়া এসে মাথা নাড়িয়ে না বোঝালো, বলল টেলিগ্রামে পাবে। ছেলেটি হেসে বলল, থ্যাঙ্কস। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ছেলেটি চলে যেতেই মাহমুদ হুরিয়ার পাশে এসে দাঁড়ালো। হুরিয়া একবার মাহমুদকে দেখে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। মাহমুদ আজ কিছুতেই নিজের রাগ দমাতে পারল না। শ্যামলা চেহারাটা বিবর্ণ হয়ে এলো, দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, এমন আগুন সেজে রাস্তাঘাটে চলার মানে কি? পুরুষ ছেলেদের মাথা খারাপ করার খুব শখ হয়েছে? হুরিয়া এমন একটা ভাব করলো যে মাহমুদ ওকে নয় অন্য কারোর সাথে কথা বলছে। মাহমুদকে পুরোপুরি এড়িয়ে ড্রাইভার হামিদকে কল করলো। ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করলো, আর কতক্ষণ হামিদ ভাই? ওপাশ থেকে কি বলল শোনা গেল না। হুরিয়া আচ্ছা বলেই কল কাটলো। এবার মাহমুদের রাগ সীমা ছাড়ালো, রাগে ফেটে পড়ে বলল, যার পোশাকে শালীনতা নেই আমি তাকে ভদ্রতে বলি না। হামিদ গাড়ি থামাতেই হুরিয়া মাহমুদের দিকে ফিরে তর্জনী তাক করে বলল, আগুন, দূরে থাকুন, নয়তো পুড়ে ছাই হবেন। আষাঢ় মাসের মধ্যভাগ। সকাল থেকেই আকাশ ভেঙে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ঘর দৌড়ে স্যাঁতস্যাঁতে ভাব চলে আসে, যা খালিদের মোটেই পছন্দ নয়। জাহানারা খালিদের ঘরটা নিজে দাঁড়িয়ে থেকে মিনুকে দিয়ে পরিষ্কার করাচ্ছিলেন। একটু এদিক ওদিক হলেই কোনা কানি বাদ রেখেই চলে যাবে। মেয়েটা চরম মাত্রার ফাঁকিবাজ। শফিক সাহেব জাহানারা বেগমকে খুঁজতে খুঁজতে উপরে এসে দেখলেন খালিদের রুমের বাতি জ্বলছে। জাহানারাকে উদ্দেশ্য করে বললেন, তোমার রাজপুত্র ঘরে না থেকেও রাজত্ব করে বেড়ায়। জাহানারা স্বামীর দিকে রাগী চোখে চেয়ে বলল, সকাল সকাল আমার ছেলের পেছনে লেগেছো কেন? শফিক সাহেব অসহায় মুখ করে বলল, কখনো একটু এই অধমের দিকে নজর দিলেও তো পারো। কেন, তোমার আবার কি হলো? অবাক হইনি, রোজকার হওয়া। ঘড়িটা খুঁজে পাচ্ছি না, একটু এসো না প্লিজ। জাহানারা মুখ বাঁকিয়ে বলল, পারবো না, নিজে খুঁজে নাও। শফিক সাহেব মনে মনে আওড়ালেন, তুমি কবে বুঝবে জাহান? তোমার মুখ না দেখে ঘর থেকে বেরোলে আমার দিন ভালো কাটে না। শফিক সাহেব যখন দরজায় এলেন, জাহানারা তখন ঘড়ি হাতে দরজায় দাঁড়িয়ে আছে। শফিক সাহেব বা হাতটা আগিয়ে দিলেন, জাহানারা বেগম ঘড়িটা নিজেই পরিয়ে দিলেন। হাতটা নিজ হাতের মুঠোয় রেখেই বিড়বিড় করে কিছু দোয়া পড়ে স্বামীর গায়ে 3 বার দম করলেন। শফিক সাহেব স্ত্রীকে আগলে নিন, কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে নিজ মনে বললেন, তুমি শুধু নামেই নয়, বাস্তবিকই আমার 2 জাহান, আমার অন্তরের প্রশান্তি। শেষ বিদায়টাও এভাবে দিও জাহান। সোহেল মাথা নিচু করে অপরূপার সামনে বসে আছে। অপরূপা ধমকে উঠে বলল, কথা বলছো না কেন? সোহেল আমতা আমতা করে বলল, ছেলে হিসাবে মাহমুদ ভাই অমায়িক, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো। অপরূপা খ্যাপা গলায় বলল, অমন ভালো ছেলের অভাব নেই আজকাল। ওই 2 পাগল ভাইকে বলবে আমার বন্ধু আর ছোট বোনটা থেকে দূরে থাকতে। তারপর আবার বলল, কাসপি চুপ থাকলেও আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। সোহেল বলল, তুমি ভুল বুঝছো মেহবুবা, মাহমুদ ভাই সত্যি হুরিয়াকে অনেক ভালোবাসে। অপরূপা তেতে উঠে বলল, ভালোবাসা মাই ফুট, আই সোয়ার সোহেল। আর একবার যদি তুমি তোমার মাহমুদ ভাইয়ের সুপারিশ করেছো তো আমাদের ব্রেকআপ। বলেই অপরূপা হন হনিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। সোহেল জানে তার মেহবুবা পরোপকারী, নিঃস্বার্থ, নির্মল মনের একটি মেয়ে। আর কাসফি তার ছোটবেলার বান্ধবী। ছোট থেকে একই সাথে তাদের বড় হওয়া, এক স্কুল, একই কলেজে পড়েছে। শেষে এক মেডিকেলে চান্স না পাওয়ায় অপরূপা প্রাইভেট ভার্সিটি থেকে মনোবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছে, তাও কাসফির জন্য, কারণ কাসফির সাইকোলজি সাবজেক্ট পছন্দ। সে মানুষের মন পড়তে চায়। বৈচিত্র্যে ঘেরা মানুষের বৈচিত্র্যময় মন সম্পর্কে জানতে সে ভীষণ আগ্রহী। মনের মতো সংবেদনশীল বস্তুটিকে সে সারিয়ে তুলতে চায়। আর বান্ধবীকে কাছে পেতেই অপরূপার এত পরিশ্রম। বান্ধবীকে সে প্রাণাধিক ভালোবাসে।
অপরূপার এই উদারতাই সোহেলকে বারবার ঘায়েল করে। এই মমত্ববোধ দেখেই সোহেল অপরূপার প্রেমে পড়েছিল, কিন্তু অন্য কারো বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা সে মোটেও পছন্দ করে না। আর এই সামান্য ব্যাপারে কিনা অপরূপা তাকে ব্রেকআপের হুমকি দিল, খাবার না খেয়েই তাকে একা ফেলে চলে গেল। এরই মধ্যে ওয়েটার ধোয়া তুলা খাবারের এনে সার্ভ করলো। সোহেল ক্লান্ত শ্বাস ফেলে খাবারে মনোযোগী হলো। খাবার টেবিলে আজ পিন পতন নীরবতা। কাসফি হুরিয়াকে গভীরভাবে লক্ষ্য করছে। হুরিয়া খুব মন দিয়ে খাচ্ছে, তবে অপরূপার মন অন্য কোথাও। মেয়েটা কেবল খাবার নেড়ে যাচ্ছে। ড্রাইভার হামিদ ভাই মাহমুদের সাথে হুরিয়ার নিউ মার্কেটের ঘটনা থেকে শুরু করে আজ অবধি সবটাই কাসফিকে বলেছে। এই যেমন মাহমুদ রোজ হুরিয়ার ভার্সিটির গেটে দাঁড়িয়ে থাকে, মাঝে মধ্যে দু একটা কথাও বলে, যদিও কি কথা হয় তা হামিদ শোনেনি, তবে হুরিয়া যে পুরো দমে মাহমুদকে অবজ্ঞা করছে তা বলেছে। কাসফি হুরিয়ার আচরণের কারণ বোঝার চেষ্টা করছে। যদি হুরিয়া মাহমুদের কারণে বিরক্ত হতো তবে সে নিজেই কাসফিকে ব্যাপারটা জানাতো। মাহমুদের ব্যাপারে কাসফির ধারণা, মাহমুদ আর যাই করুক হুরিয়ার কোনো ক্ষতি করবে না, কিন্তু কাসফি ভাবছে অন্য কিছু। হুরিয়া কেন এত বড় একটা ব্যাপার কাসফির সাথে শেয়ার করছে না? কাসফির মনে হলো তার আদুরে ছোট্ট বোনটি বড় হয়ে গেছে, তার কাছে কথা লুকাচ্ছে। হুরিয়া খাবার শেষ করে উঠে চলে গেল। কাসফি হাত পরিষ্কার করতে বেসিনের দিকে গেলে অপরূপাও পিছু পিছু গেল। রাশেদা খালা টেবিল গোছাতে লেগে পড়লেন। অপরূপা কাসফির হাত ধোয়ার মাঝেই ট্যাপের নিচে হাত ঢুকিয়ে দিল। বলল, তোর সাথে কথা আছে। বল। মাহমুদ হরিয়ারকে বিরক্ত করে। কাসফি নির্বিকার কণ্ঠে ছোট করে বলল, জানি। অপরূপা চূড়ান্ত অবাক হয়ে বলল, তুই কিছু বলছিস না কেন? কাসফি অপরূপার দিকে ফিরে শান্ত চোখে চেয়ে বলল, দেখ অপু, মিস্টার মাহমুদ হুরিয়াকে পছন্দ করে তা আমি জানি। এখন যদি উনি হুরিয়াকে বিরক্ত করেও থাকে তবে হুরিয়া আমাকে জানাবে। হুরিয়া না জানালে আমি ব্যাপারটাতে হস্তক্ষেপ করতে চাইছি না, কারণ ভালো লাগা যদি দুই পাক্ষিক হয় তবে আমি ভিলেন হতে চাই না। অপরূপা রেগে মেগে বলল, অথচ আমি এই ব্যাপারে সোহেলের সাথে ঝামেলা করে বসে আছি। কাসফি নরম কণ্ঠে বলল, মিটিয়ে ফেল। অপরূপা রাগে দুঃখে হা হুতাশ করে চলে গেল। কাসফি হুরিয়ার রুমের দরজায় দাঁড়িয়ে নক করলো, যদিও দরজা খোলাই ছিল। বলল, আসবো। হুরিয়া হেসে উঠে গিয়ে বোনকে হাতে ধরে নিয়ে এসে বিছানায় বসালো। কাসফি লক্ষ্য করছে হুরিয়ার আচরণে কেমন একটা বড় বড় ভাব চলে এসেছে। হুরিয়া বোনের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কাসফি বোনকে উদ্দেশ্য করে বলল, নতুন শহর, নতুন ভার্সিটি কেমন লাগছে? হুরিয়ার সংক্ষেপ উত্তর, ভালো। নতুন জায়গায় কোনো সমস্যা হচ্ছে না তো? না। কাসফি বোনের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তুই বড় হয়ে যাচ্ছিস সুর। যেমন? বেলকনিতে এতগুলো নতুন গাছ আনলি, আমাকে দেখালি না যে? হুরিয়া বোনের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, তুমি ব্যস্ত ছিলে। কাসফি বলল, তোর জন্য আমি কখনোই ব্যস্ত নই। কোনো সমস্যা হলে বা কিছু প্রয়োজন হলে সবার আগে আমায় বলবি। হুরিয়া দু হাতে বোনের কোমর পেঁচিয়ে ধরল, মাথা নেড়ে বলল, আচ্ছা। হেলাল আজ কদিন কাসফির পেছনে ঘুরছে, কথা বলার সুযোগ খুঁজছে, কিন্তু কাসফি পাত্তা দিচ্ছে না। সেদিনের পর কাসফি আর হেলালকে প্রশ্রয় না দেওয়ার প্রত্যয় করেছে। লোকটার সাহস কি করে হলো খালিদের ব্যাপারে কথা বলার? হোক সে বাবার বন্ধুর ছেলে, কিন্তু কাসফি নিজের ব্যক্তিগত ব্যাপারে কারো হস্তক্ষেপ পছন্দ করে না এবং মেনেও নেবে না। আর খালিদের ব্যাপারে তো নাই। খালিদ যে তার একেবারেই একান্ত ব্যক্তিগত মানুষটি। খালিদ যতই শান্ত থাকুক না কেন, তার আশেপাশের মানুষদের অবজার্ভ করতে তার ভুল হয় না। যেমন এই যে হেলাল গ্রীষ্মকালীন আম কাঁঠালের ছেঁচড়া মাছির মতো কাসফির চারপাশে ভন ভন করে। এসবই খালিদের দৃষ্টিগোচর হয়, কিন্তু সে প্রতিক্রিয়া দেখায় না। এর মানে এই নয় যে সে এসব দেখে না, সে দেখছে, কিন্তু তার মতে বকরি সারাদিন ম্যামা করলেও তাতে সিংহের কিছু যায় আসে না। তবে সিংহের এক গর্জনে সকল বন্যপ্রাণী নিজেদের পথ পাল্টে ফেলে, আর এটাই নিয়ম। টি ব্রেকে হঠাৎ হেলাল ঠেলে ঠুলে একরকম জোর করেই এসে কাসফির রুমে ঢুকলো। কাসফির গম্ভীর শীতল মুখখানি দেখে নিয়ে শুকনো ঢোক গিলে অনুনয় করে বলল, আমি সত্যিই দুঃখিত। তারপর আবারও বলল, আমি তোমাকে আমার খুব ভালো বন্ধু ভাবি।
আর তাই তোমার প্রতি সফট কর্নার থেকে বলেছিলাম। আমি সত্যিই বুঝতে পারিনি তুমি রাগ করবে। কাসফি উঠে গিয়ে 2 মগ কফি হাতে ফিরে এলো। একটা মগ হেলালের দিকে এগিয়ে দিল, মুখে কোনো রাগ করলো না। হেলাল আবারও বলল, আমার কঠিন বিপদে তুমি ছাড়া আমার আর কে আছে বলো? কাসফি বিজ্ঞের মতো করে বলল, হুম, এতক্ষণে কাজের কথা এসেছো, যা বলবে তাড়াতাড়ি বলো, আমার সেশন আছে। হেলাল আমতা আমতা করে বলল, তুমি তো জানোই আমি অপরূপাকে পছন্দ করি। এই ব্যাপারে কি কিছু একটা করা যায় না? কাসফির হেলালের করুণ মুখটা দেখে কিছুটা মায়া হলো। বলল, আমি সত্যিই দুঃখিত হেলাল, আমি জানি তুমি খুব ভালো একজন মানুষ, নিঃসন্দেহে যে মেয়ে তোমাকে পাবে সে ভাগ্যবতী, কিন্তু আমার করার কিচ্ছু নেই। ঠিক সেই মুহূর্তে খালিদ কাসফির রুমের দরজার নবে হাত রাখলো। কাসফির কথাগুলো কানে পৌঁছতেই তড়িৎ বেগে খালিদের পায়ের রক্ত মাথায় চড়ে গেল। রগে হাতোদয় মুষ্টিবদ্ধ হলো, ফর্সা কপালের রগগুলো ভাসমান হলো, মাথা ঝিমঝিম করে উঠল। খালিদ বোঝে না এত ভনিতা করার কি আছে। ভালো লাগলে গলায় ঝুলে পড়ুক, নয়তো লিটারালি না করুক। এইসব ন্যাকামোর মানে কি? হেলাল আবারও বলল, আমি কিন্তু পাত্র হিসাবে মন্দ নই। আর একবার ভেবে দেখতে পারো কাসফি। কাশফি এবার সশব্দে হেসে ফেলল, বলল, নিজের ঢোল নিজে পেটাচ্ছ? হেলাল বলল, তবুও তো তোমাকে বোঝাতে পারলাম না। কাশফি বলতে চাইল, অপরূপার বাগদান হয়ে গেছে। কিন্তু তার আগে খালিদের সজোর আঘাতে দরজা খুলে গেল। খালিদ আর সহ্য করতে পারল না। খালিদকে দেখে হেলাল উঠে দাঁড়ালো, হেসে কাশফিকে বলল, তাহলে পরে কথা হবে, এখন আসি। বলেই বেরিয়ে গেল। খালিদ রুমে ঢুকে সোজা জানালার কাছটায় গিয়ে দাঁড়ালো। গ্লাস খুলে কিছুক্ষণ নির্মল বাতাস টেনে নিল। নিজেকে শান্ত করার চেষ্টা জারি রেখেই গ্রিলের উপর হাত রাখলো। কাসফি খালিদের জন্য এক মগ কফি নিয়ে এগিয়ে আসতে আসতে বলল, আজ কি শুনবে খালিদ, কবিতা না গান? আচ্ছা। আচানক খালিদ শক্ত হাতে কাসফির বাহু চেপে ধরে নিজের খুব কাছে নিয়ে এলো। কাসফির পিঠ ঠেকল খালিদের প্রশস্ত বুকে। আকস্মিক আক্রমণে কাসফি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ল, এমনকি প্রতিক্রিয়া দেখাতেও ভুলে গেল। খালিদ এবার কিছুটা ঝুঁকে কাসফির কানের কাছে এসে হিম শীতল কণ্ঠে বলে উঠল, কবিতা আজ আমি তোমায় শোনাবো। বলেই নির্মলেন্দু গুণের স্ববিরোধী কবিতাটি আবৃত্তি করতে লাগলো। আমি জন্মেছিলাম এক বিষণ্ণ বর্ষায়, কিন্তু আমার প্রিয় ঋতু বসন্ত। আমি জন্মেছিলাম এক আষাঢ় সকালে, কিন্তু ভালোবাসি চৈত্রের বিকেল। আমি জন্মেছিলাম দিনের শুরুতে, কিন্তু ভালোবাসি নিঃশব্দ নির্জন নিশি। আমি জন্মেছিলাম ছায়া সুনিবিড় গ্রামে, ভালোবাসি বৃক্ষহীন রৌদ্রদগ্ধ ঢাকা। জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম, এখন আমার সব কিছুতেই হাসি পায়। আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। কাসফি অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো। খালিদ কাসফির হাত থেকে তার জন্য বানানো কফির মগটা হাতে নিয়ে সজোরে দেয়ালে বাড়ি মারল। হাত কেটে গোল গোল করে রক্ত পড়তে লাগলো, কিন্তু খালিদ সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে হন হনিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কাসফি নিজেকে ধাতস্থ করে হুঁশে ফিরতেই অবাক হয়ে বিড়বিড় করে বলল, লোকটা রেগে গেল কেন? কাসফি চেতনা ফিরে পেতেই সশব্দে সেলিমকে ডেকে উঠল। সেলিম, 415-তে ড্রেসিং করতে হবে, কুইক। বলেই দ্রুত পদে পা চালিয়ে বেরিয়ে গেল। আজকের ঘটনা কাসফির ভাবনাতীত। খালিদ তার সাথে কোন ব্যাপারে অভিমান করেছে, রাগ দেখাচ্ছে, এই প্রথম নিজ থেকে স্পর্শ করেছে, এই কাছে টানা অনুভূতির প্রকাশ, আজ এতদিন পর প্রথমবারের মতো কথা বলা। কাসফির মনে এক মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। কাসফি কিছুতেই নিজেকে স্থির করতে পারছে না। কাসফির নিজেকে কেমন পাগল পাগল লাগছে। খালিদ বিছানায় সোজা হয়ে শুয়ে আছে, কাটা হাতটা বিছানার বাইরে ঝুলছে, হাত থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। কাসফি বিছানার পাশে মাটিতে হাঁটু গেড়ে বসলো। কাসফি হাতটা ধরতে চাইলে খালিদ বল প্রয়োগে হাতটা সরিয়ে নিল। কাসফি এবার এক প্রকার জোর করেই হাত টেনে নিল। সেলিম পেভিসেফ এগিয়ে দিলে ড্রেসিং করে হাতে অয়েনমেন্ট দিয়ে ব্যান্ডেড করে দিল। মিত্রনান দাঁড়ান।
মিত্রনন দাঁড়ান। মিত্রনন দাঁড়ান। মিত্রনন দাঁড়ান। মিত্রনন দাঁড়ান। মিত্রনন দাঁড়ান। মিত্রনন দাঁড়ান। মিত্রনন দাঁড়ান। মিত্রনন দাঁড়ান। মিত্রনন দাঁড়ান। মিত্রনন দাঁড়ান। মিত্রনন দাঁড়ান। মিত্রনন দাঁড়ান। মিত্রনন দাঁড়ান।
মিত্রনয়ন দাঁড়ান। মিত্রনয়ন দাঁড়ান। মিত্রনয়ন দাঁড়ান। মিত্রনয়ন দাঁড়ান। মিত্রনয়ন দাঁড়ান। মিত্রনয়ন দাঁড়ান। মিত্রনয়ন দাঁড়ান। মিত্রনয়ন দাঁড়ান। মিত্রনয়ন দাঁড়ান। মিত্রনয়ন দাঁড়ান। মিত্রনয়ন দাঁড়ান।
মিত্রনয়ন দাঁড়ান। মিত্রনয়ন দাঁড়ান। মিত্রনয়ন দাঁড়ান। মিত্রনয়ন দাঁড়ান। মিত্রনয়ন দাঁড়ান।